Booth FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. You are listening to Radio Futi, 80s FM. আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি Booth FM। ঢাকায় যেহেতু ঠান্ডা পড়েছে, অনুমান করছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো বেশি ঠান্ডা পড়েছে এবং যারা যেখানে আছেন আজকের এই ছুটির ঠান্ডার ভেতরে, ছুটির রাত সেই সাথে ঠান্ডার রাত, এরকম একটা সময়ে Booth FM অনেক উপভোগ্য হয়ে উঠবে আপনাদের সবার কাছে। এবং কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন সেটা একটু জানিয়ে দিই। আমাদেরকে লিখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofruti.fm, which is bhwtfm@radiofuti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.fruti and www.facebook.com/boothfm.russell। এই দুটো পেজে গিয়ে আপনি চাইলে আমাদের যে পোস্ট আছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এনিথিং ইউটিউব। এবং আপনি মেক শিওর করেন যে আপনার যে সমস্ত ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা যেন Booth FM সম্পর্কে জানতে পারেন এবং Booth FM শুনতে পারেন। এই জন্য যত বেশি পারেন শেয়ার করুন আপনার পোস্ট। তো এই ছিল নিয়ম কানুন এবং সবকিছু। এবং আজকে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমরা তো শোনাবই এবং একটার পর একটা সেই ঘটনাগুলো আমরা শুনবো। আশা করছি যে পুরোটা সময় আপনি অনেক আনন্দে কাটাবেন এবং অনেক আনন্দ আপনার লাগবে। আমরা চলে যাব শুরুতেই একটা ইমেল এবং এই ইমেলটা শুনবো এবং আশা করছি যে এই ইমেলটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু আসি। ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি অলওয়েজ ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা পসিবল না, তাই লিখে পাঠালাম। ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি যে স্টোরিটা বাংরেজিতে লেখার জন্য। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে পড়ে শোনাবেন। যে ঘটনাটি বলবো এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে যাওয়ার আগে বলে রাখা ভালো যে আমার স্বপ্নে একটু প্রবলেম আছে। লাইক আমার সাথে বা আমার খুব কাছের মানুষদের সাথে খারাপ কিছু ঘটার আগে আমি স্বপ্নের মধ্যে তার ইঙ্গিত পাই। 2008 থেকে স্টিল আমার সাথে এই স্বপ্নের সমস্যাটা হচ্ছে। অনেক হুজুর, ইমাম দেখিয়েছি, কিন্তু আজ অবধি কোনো সঠিক সমাধান আমি পাইনি। যাক, মূল ঘটনায় চলে আসি। আমি ঢাকাতেই থাকি, বাট আমার হোম টাউন চাঁদপুর সদরে, আর ঘটনাটা ওইখানেই ঘটে। তখন আমি আমার মাস্টার্স ফাইনাল সেমিস্টার শেষ করে বাড়িতে যাই এবং কিছুদিন থাকার জন্য। আমাদের বিল্ডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন চাঁদপুর, যা একদম মেইন রোডের সাথে। আর আমাদের বিল্ডিং এর পাশে একটি একতলা জমিদার বাড়ির মতো আছে, যা এখন মোটামুটি রিনোভেট করে ওইখানে মানুষ থাকা শুরু করেছে। আর ওই বাড়িটির সাথে আছে একটি সমাধি, যা আমার রুমের জানালার পাশেই। যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো আমার রুম থেকে ওই বাসার ছাদ একদম ক্লিয়ারলি দেখা যায়। আমার বেডের সাইডের জানালা থেকে ওই ছাদের ডিস্টেন্স খুবই অল্প। ওই দিন ছিল 6 মে 2018। সাধারণত আমি সব সময় অনেক লেট করে ঘুমাই। লেট নাইটে ইউটিউব থেকে টার্কিশ হরর মুভি দেখা আর Booth FM শোনা এক প্রকার হ্যাবিট হয়ে গিয়েছিল। ওই দিন আমি তাই ল্যাপটপে অন করে
মুভি দেখছি, কিন্তু হঠাৎ করে আমার কেন যেন চোখে এত ঘুম চলে আসছিল, আমি বুঝতেই পারছিলাম না। মানে খুব স্ট্রেঞ্জ ফর মি, বিকজ এত আর্লি আমার কখনো ঘুম আসে না। আমি অজান্তেই ঘুমিয়ে পড়ি। তখন হয়তো মাঝরাত হবে। আমি স্বপ্নে দেখি যে একটা কালো বিড়াল খুব কর্কশ আওয়াজ করছে, আর আমি তাতে খুব বিরক্ত হয়ে অনেক রেগে গিয়ে সেই বিড়ালটার গলা কেটে রক্তাক্ত অবস্থায় একটা বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছি। এরপর আমার সামান্য ঘুম ভাঙে, কিন্তু চোখে এতটাই ঘুম ছিল যে আমি অন্য বাস ফিরে আবার ঘুমিয়ে যাই। আবার আমি স্বপ্ন দেখতে থাকি যে আমি অপারেশন থিয়েটারের মধ্যে আছি আর আমার ডেলিভারি হচ্ছে। মনে হচ্ছে যে সত্যি আমার ডেলিভারি হচ্ছে, আর আমি সবকিছু ফিল করতে পারছিলাম। এইবার আমি ঘুম থেকে উঠে বসে পড়ি। শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। পরে দেখি যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। এসির মধ্যেও আমি প্রচন্ড ঘামছি। তারপর ল্যাপটপ শাটডাউন করে পানি খেলাম। ঠিক তখনও আমার জানলার পাশ থেকে দুইটা বিড়ালের কর্কশ আওয়াজ। বিড়ালরা ঝগড়া করলে যেরকম হয় সেরকম শোনা যায়। আমি ওদের ওপর পানি ফেলার জন্য জানালাটা খুলি যাতে আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু এ কি, জানালা খোলার সাথে সাথেই আওয়াজ বন্ধ। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাস হয়েছে, অনেক বাতাস বইছে। জানালা বন্ধ করার সময় আমার পাশের বাড়ির সেই ছাদের দিকে নজর পড়তেই দেখি যে একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। মহিলাটির চুলগুলো ছিল অনেক লম্বা। আবছা আলোতে জাস্ট এইটুকুই দেখলাম। ভাবছিলাম যে হয়তো কেউ কাপড় নিতে ছাদে এসেছে। তারপর আমি জানালা বন্ধ করে মোবাইল চেক করে দেখি, তখন ঘড়িতে রাত 3:13। এরপর ওয়াশরুমে যাই। যেতেই ওয়াশরুমের ভেন্টিলেটরের মধ্যে মনে হচ্ছে কেউ ঢিল ছুড়ছে। ঠিক তখনই মাথায় এলো যে বৃষ্টির মধ্যে রাত 3টার সময় ওদের ছাদে কে আসবে, আর ওই বাসায় তো এত লম্বা চুলওয়ালা কেউ থাকে না। তাহলে কি আমি এটা কি দেখলাম? নাকি রাত করে হরর মুভি দেখছিলাম তাই হ্যালুসিনেশন হচ্ছে? তখন আমি মাইন্ড সেট করে ফেলেছি এবং আমি এইবার দেখবো যে মানে যেই ঠুকুক বা যাই হোক না কেন আমি দেখবো। কিন্তু সেই মুহূর্তে আবারও বিড়ালের কর্কশ আওয়াজ। আমি আস্তে করে গিয়ে আমার বেডের পাশের জানলাটা খুলি। খুলতেই আবার সেই আওয়াজ বন্ধ। কিন্তু এরপর যা দেখলাম আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ওই সেই মহিলা, কালো কাপড়, কালো খোলা চুল, দাঁড়িয়ে আছে। যেহেতু মহিলাটি পেছন ফিরে দাঁড়িয়েছিল তাই আমি এইবার ভালো করে জানালার আরো কাছে গিয়ে দেখছিলাম আসলে এটা কি দেখছি। এটা কি হ্যালুসিনেশন? ঠিক তখন দেখলাম যে মহিলাটি আস্তে আস্তে করে আমার দিকে টার্ন করলো। তার পা গুলো ছাদের ফ্লোর থেকে 3-4 ইঞ্চি ওপরে। আমার দিকে ঘুরতেই দেখি যে মহিলাটির হাত জুড়ে একটি নবজাত শিশু। বিজলির ঝলকানিতে দেখতে পেলাম বাচ্চাটি পুরো রক্তাক্ত, নাভিটা পর্যন্ত কাটা হয়নি, মানে সদ্য ডেলিভারি করা বেবি যেমন হয় ঠিক তেমন। কিন্তু বাচ্চাটি দেখতে ছিল অনেক বিদঘুটে। আমি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আরো ভালো করে দেখার চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই মহিলাটার চেহারা তার দিকে আমার চোখ ফেরাতে হলো এবং আমি শ্বাসরুদ্ধ হয়ে যাবার মতো অবস্থায় পড়লাম। কারণ এই মহিলার চেহারাটি ছিল পুরো কালো, আর আর তাতে চোখ, নাক, মুখ কিচ্ছু ছিল না। আমি তখন কি করবো ভেবে পাচ্ছিলাম না। জলদি করে জানালাটা আটকে ফেলি। জানালাটা আটকাতেই সজোর ঢিলের ওপর ঢিল ছোড়ার আওয়াজ পড়ছে এবং আওয়াজ শুরু হয়ে যায় জানালার মধ্যে, এবং সাথে সাথে সেই বিড়ালের আওয়াজ, নুপুরের শব্দ আর সেই বাচ্চার কান্নার আওয়াজ। আমি জলদি গিয়ে আমাদের বাসার মেইডকে ডাকি। উনিও এইসব শুনে ভয় পেয়ে যায়। আমি তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি পড়া শুরু করি।
যতক্ষণ পড়ি ততক্ষণ আওয়াজ বন্ধ থাকে, পড়া বন্ধ করলেই আবার আওয়াজ শুরু হয়। এমন ঠিক ফজরের আজানের সময় এবং তার কিছু আগ পর্যন্ত ঠিক এইসব ঘটনাই চলতে থাকে। পরের দিন সকালে মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই বাসায় একজন মারা গিয়েছিল অনেক বছর আগে। এরপর কিছুদিন আগে নাকি নূপুরের আওয়াজ শুনতো সবাই, দেয়ালে নখের আঁচড় দেখতে পেত, কিন্তু ডিরেক্টলি কেউ কিছু দেখেনি কখনো। ওই দিন রাতে আমার প্রচন্ড জ্বর আসে, একজন হুজুরও দেখানো হয়। হুজুরের মতে ওইটা একটা খারাপ কিছু ছিল যার বাতাস আমার গায়ে লেগেছে, আর বলছিল আমার ওই জিনিসটার দিকে এইভাবে তাকিয়ে থাকাটা একেবারেই উচিত হয়নি। এরপর লাস্ট মান্থে যখন আমি আবার চাঁদপুরে যাই, তখন আমার একজন ফুপির কাছ থেকে জানতে পারি যে স্বাধীনতার আগে এখানে একজন মহিলা থাকতো যে কিনা প্রেগনেন্ট ছিল। তার হাজবেন্ড তাকে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। মহিলাটি বাড়িতে একাই থাকতো, কারোর সাথে তেমন কোনো কথা বলতো না, মিশতো না, তার বাসা থেকেও খুব বেশি একটা বের হতে চাইতো না। মহিলাটি নাকি তার ডেলিভারি হওয়ার সময় সেই ঘরের ভেতরেই মারা যায় এবং তার 3 দিন পর অনেক পচা গন্ধ আসে যখন, তখন বাড়ির দরজা ভেঙে সবাই তাকে উদ্ধার করে এবং তখন দেখে যে সে ফ্লোরে পড়ে আছে এবং বাচ্চাটিও নাকি সেই মহিলাটির সাথেই পেয়েছিল সবাই এবং সেও মরে পড়ে আছে। ওই মহিলার চুলগুলো নাকি অনেক লম্বা ছিল, কিন্তু এত বছর পর আমাকে কেন দেখা দিল তা আজও বুঝতে পারিনি। এমন আরো কিছু প্যারানর্মাল জিনিস আমি এক্সপেরিয়েন্স করেছি, কিন্তু তেমন ডিরেক্টলি এর আগে আমি কখনো কিছু দেখিনি। আর সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল যে ওই রাতে আমি আর আমার মেয়ের ছাড়া নাকি ওই সব আওয়াজ কেউ শুনতে পায়নি। আমার সাথে ঘটে যাওয়া আরো ছোটখাটো ঘটনা আছে, সময় পেলে সেগুলো লিখে পাঠাবো। এই প্রথম কোন স্টোরি পাঠালাম, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। লাভ ফুতাফেম, এবং তারপরে তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে ঘটনাটি পাঠিয়েছেন, বিউটিফুল স্টোরি, আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা সবাই কেমন লেগেছে সেটা ফেসবুকে জানিয়ে দিবেন, www.facebook.com/will.furti and www.facebook.com/futafm.russell। আজকে আমাদের স্টুডিওতে আছেন আফনান ভাই। আমরা আফনান ভাইয়ের কাছে যাব এবং এই মুহূর্তে তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। আফনান ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন, মানে তার বাসা রাজবাড়িতে, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপটটা আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আর একটা বিষয় সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত
গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেসের সোলজাররা, মানে মিত্র বাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে, কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ, মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইন গুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে, তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে ভাই কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এই কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন, মানে এইভাবে চুক্তিটা ছিল। তাছাড়া কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1 বার বা 2 বার সুযোগ আসে, বা সাধারণত 2 বার সুযোগ আসে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে রাসেল ভাই এমন জায়গা পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলল আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, জন্য পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয়, যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচে থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে, মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনারা নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথে যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ার ওই লোককে বলেন চলো আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ার ওই লোকটা যেতে রাজি হয় না। তখন
ইন্দোনেশিয়ার ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটা মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরের মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, মানে অনেক টেনশন করেন বাড়ি দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও চলে যাও, এরকম কথা বলছেন। রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে বা অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন যে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, মানে এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালিক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না, 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালিক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন ফেসবুকে স্পেশালি, এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকের কাছে ভালো লাগছে এবং সেটা লিখছেন তিনি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন এই মুহূর্তে নাবিল, আমাদের সঙ্গে আছেন আর যে আশিকুর রহমান, এছাড়াও আছেন শুভ হোসাইন শুভ, ইমেলটা দারুণ ছিল। আজ আমাদের সঙ্গে আছেন আশিকুল হক সিয়াম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদ আহমেদ তুষার, জামালপুর থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সুমন SMN সুমন, আমাদের সঙ্গে আছেন MD হৃদয় হোসেন, আই লাভ ভূত FM লিখেছেন।
সাজ্জাদ হোসেন অনিক আমাদের সাথে লিখেছেন বগুড়া থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অরিন সিদ্দিক এবং তার সঙ্গে তার বন্ধু শাফিন, তিনিও আছেন এবং তারা একসঙ্গে শুনছেন। সাগর হাসদা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শাহরিয়ার আবিদ, আমাদের সঙ্গে আছেন আফরিদ আপন, আমাদের সঙ্গে আছেন ইমরান মাহমুদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরজে মহসিন, এছাড়াও আছেন দেব আমাদের সঙ্গে আছেন রায়হান আহমেদ এবং তার 3 জন মিলে শুনছেন এবং তাদের কমেন্ট পড়ার জন্য অনুরোধ করেছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি নাহিদ শিকদার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রাকিব, এছাড়াও আফনান আহমেদ নাসিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আফনান ভাইয়ের কল্পনাটা ভালো লেগেছে। ফাহিম হাসান আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, এছাড়াও মোহাম্মদ ওসমান সাইদি আমাদের সঙ্গে আছেন এমডি ইমরান মাহমুদ লিখেছেন আই লাভ ফুড এফএম। শান্ত মাহমুদ আমাদের সঙ্গে আছেন তসলিম মাহমুদ হৃদয়, এছাড়াও আছেন সুবহা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরজে আলী হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু রায়হান এবং তিনি লিখেছেন আই লাভ ফুড এফএম। অরিন শিকদার আমাদের সঙ্গে আছেন, আদনান চৌধুরী শাকিল আমাদের সঙ্গে আছেন মহিউদ্দিন আহমেদ লিখেছেন ভালো লাগছে। আলমগীর হোসাইন মেহেদি আমাদের সঙ্গে আছেন দুর্গাপুর থেকে, তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিফাত ইসলাম ঝিনাইদহ থেকে, তিনি শুনছেন। মেহেদি হাসান মুন্না আমাদের সঙ্গে আছেন, তিনি শুনছেন। ইমরান মাহমুদ আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। আমার মনে হয় ভলিউমটা একটু বাড়ানো উচিত, আপনার অ্যাপের ভলিউম তো। আচ্ছা, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে রুবায়েত খান আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ রোমান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যাই হোক, যারা আছেন তারা পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ফারাবি ইসলাম তন্ময় আছেন খুলনা থেকে, রিজু ইসলাম আছেন আমাদের সঙ্গে, তো আরো অনেকেই আছেন। আমি এতক্ষণ পড়ছিলাম আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজ থেকে, একটু পরে ফুর্তির পেজ থেকে পড়বো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, যাচ্ছে একটু ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Yes, the night comes alive with Grameenphone. You are listening to Radio Furti FM. ঘড়িতে সময় রাত 12টা বেজে 28 মিনিট। আমি রাসেল আছির সাথে স্পার্কল কিং সোহাগ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি বাইজিদ আছেন, আমাদের সঙ্গে রায়হান আহমেদ, আমাদের সঙ্গে আছেন নাফিউর সাদ আলম সাদ, আমাদের সঙ্গে আছেন সাদিকুল হাসান রাব্বি, দীপরাজ আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন, এছাড়াও ইমন শিকদার আমাদের সঙ্গে আছেন, সাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি। আয়ান রহমান আমাদের সঙ্গে আছেন, রাজপুত্র দাউদ আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান তুষার, এছাড়াও রিশাদ মাহমুদ আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। নূর উদ্দিন নোবেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিহঙ্গ বালক, এছাড়াও শাহরুখ খান আকাশ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আবু সাইদ বলছিলাম, আমি এসেছি খিলগাঁও ঢাকা থেকে। চলে যায় আপনার ঘটনায়। জি ধন্যবাদ রাসেল ভাই। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ঘটনাটিও দেশের বাইরের। আমি কর্মসূত্রে 2015 সালে কাতারে যাই। তো সেখানকার আমি কাতারের রাজধানী দোহা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একটি অঞ্চলে থাকি। অঞ্চলটির নাম হচ্ছে সানাইয়া, যার ইংলিশ নেম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো ওই দেশগুলোতে আসলে বেসিক্যালি এমন হয় যে মিল ফ্যাক্টরি কারখানা যেগুলো আছে এগুলোর জন্য আলাদা একটা সাইট এবং রেসিডেন্সিয়াল এরিয়া আলাদা এবং অন্যান্য কমার্শিয়াল স্পেসগুলো আলাদা হয়। আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে শুধুমাত্র ফ্যাক্টরি এবং ওয়ার্কারদের অ্যাকোমোডেশন ছিল এবং বিভিন্ন যে কোম্পানিগুলো ছিল এই কোম্পানিগুলোর ছোট ছোট কিছু মসজিদ ছিল। আমি আসলে ওই সমস্ত একটি মসজিদে জব করি, জবের উদ্দেশ্যে যাই। তো আমার যে বিল্ডিংটা ছিল, যে মসজিদটা ছিল, সেটা ছিল 52 নাম্বার স্ট্রিট। ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনেকগুলো স্ট্রিট ছিল, সেটা ছিল 52 নাম্বার স্ট্রিট। তো আমার স্ট্রিটের যে মসজিদটা ছিল সেই মসজিদটার বাউন্ডারির অপোজিট একটা বিল্ডিং ছিল। আসলে বিল্ডিং না, 3 সেট একটা ঘর, বিশাল বড় একটা ঘর, সেটা পরিত্যক্ত ছিল, একদম জীর্ণ শীর্ণ অবস্থা ছিল।
তো আমি যখন আমার রুম থেকে বের হতাম ওই ঘরটার দিকে তাকালে আমার একটু খারাপ লাগতো। আসলে মানে নিজের রুমের সামনে এমন একটা পরিত্যক্ত ঘর দেখতে আসলে কখনোই ভালো লাগে না। দেখতে মনে হতো যে ঘরটা আসলে মরে গেছে। তো এমন দেখতে থাকি। তো কিছুদিন পর আমি আসলে কৌতূহলবশত আমি আমার আরেক সহকর্মীকে জিজ্ঞাসা করলাম যে আসলে ঘরটা এমন পরিত্যক্ত কেন। এখানে তো আসলে আশপাশে যতগুলো কোম্পানি আছে সবগুলো বেশ ভালো চলছে, খুবই ভালো, সবগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি। এখানেও তো আসলে অনেক বড় একটা ফ্যাক্টরি করা যেত, এটা কাদের আওতাধীন আছে বা এটা পরিত্যক্ত কেন, এরকম কেন মনে হচ্ছে অনেকদিন ব্যবহার হচ্ছে না। তো উনি আমাকে বলেন যে আসলে এই ঘরটা পড়ে থাকার পিছনে অনেক লম্বা একটা ইতিহাস আছে, আমি আপনাকে বলবো, সময় দেন। তো উনি আমাকে এক সময় বলেন ঘটনাটা আসলে কি। তো উনি বলেন যে 1998 সালের দিকে এই মসজিদেই একজন ইমাম আসেন শরীয়তপুর থেকে, তার নাম ছিল গোলাম মোস্তফা। উনি এই মসজিদের ইমাম হয়ে এখানে আসেন। আমি বলে রাখি, অনেকে হয়তো বা জানবেন যে মিডল ইস্টে বিশেষ করে কাতারে শতকরা 60-70% মসজিদের ইমাম বাংলাদেশি। এখনো তারা প্রতি বছর বা 2 বছর গ্যাপ দিয়ে বাংলাদেশে আসে এবং ইন্টারভিউ দিয়ে ইমাম মুয়াজ্জিন নিয়ে যায়। তো ওই সূত্রে উনি 1998 সালে ওই মসজিদে গিয়েছিলেন। তো আমি বলে রাখি, ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটার ওই 52 নাম্বার স্ট্রিট ছিল সেই সময় সর্বশেষ স্ট্রিট। তার পাশে মানে ওটা ছিল বাউন্ডারি লাস্ট, তার পাশে কোনো অন্য কোনো বিল্ডিং বা কোনো কমার্শিয়াল জায়গা ছিল না, ছিল শুধু মরুভূমি, এবং মরুভূমির অপর প্রান্তে ছিল আরব সাগর। অর্থাৎ সেটা একেবারে শেষ স্ট্রিট। ওইদিকে সাধারণত ভাবে যখন কোনো এরিয়ার শেষ হয়ে যেত এবং যার পরে কোনো জনবসতি থাকে না, ওই দিকটাই লোকজনের চলাচল আনাগোনা আসলে সাধারণভাবে একটু কম হয়ে থাকে। তো ওই মসজিদটাও ছিল ওরকম, মুসল্লিও খুব কম হতো এবং উনি একাই সেই মসজিদটা দেখাশোনা করতেন রাসেল ভাই। আচ্ছা। তো উনি একাই থাকেন, নামাজ আজান দেওয়া, নামাজ পড়ানো এবং মসজিদ পরিষ্কারের দায়িত্ব সব ছিল ওই গোলাম মোস্তফা ভাইয়ের হাতেই। তো উনি তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার জন্য আসলে নরমালি একটু আগে উঠতে হয় ঘুম থেকে। উনি 1টা, 1:30 বা 2টার দিকে ঘুম থেকে উঠে যেতেন। উনি উঠতেন এবং ওই বিল্ডিংটা, যে বিল্ডিংটার কথা আমি শুরুতে বলছিলাম, টিন শেড ঘরটা, বড় একটা মিলের মতো, কারখানার মতো। তো সাধারণত টিনের যে বড় বড় দোতলা ঘরগুলা হয় বা কোম্পানির যে ঘরগুলা উঠায়, এদের সিঁড়িটা সাধারণত বাইরে দিয়ে দেয়, যে দেওয়ালের এক পাশ দিয়ে বাইরে দিয়ে সিঁড়িটা হয় উপরে থাকার জন্য। তো সিঁড়ি কোঠায়, একদম সিঁড়িতে উঠে উপরে কোঠায়, ওই জায়গাতে একটা রুমের সামনে সিঁড়ি কোঠায় বসে একটা বৃদ্ধ লোক, আসলে ওরকম বৃদ্ধ না, 50 বা 60 এরকম বয়স, মুখে দাড়ি, তো পাকিস্তানি লোক। উনি ওখানে বসে বসে কিছু একটা ডায়েরিতে লিখতেছে বা পড়তেছে এমন উনি দেখেন প্রতিদিনই। তার বাউন্ডারির বাইরে সিঁড়িটা, এবং সিঁড়ি কোঠায় বসে ওই লোকটা কিছু একটা লিখতেছে বা পড়তেছে এমন উনি দেখেন। উনি এটা বেশ কিছুদিন দেখেন। দেখার পর ওনার একটা আগ্রহ জাগে এই লোকটাকে মসজিদে কোনো দেখি না। ওনার মনে হয় যে লোকটা যেখানে বসে ডায়েরিটা লিখতেছে বা পড়তেছে, পাশের রুমটাতে আরো কয়েকজন লোক থাকে, এমন একটা আওয়াজ উনি পান। আসলে অনুমান হয় সাধারণত যে আমরা যদি নিচ থেকে দোতলায় কোনো রুম দেখি আর যদি আলো জ্বালানো থাকে, তো মনে হয় যে ভিতরে আরো কয়েকজন হয়তো বা আছে ওই সময়। উনি ওনাদেরকে মসজিদে দেখেন না, তো এই জন্য উনি ভাবেন যে একদিন যাবো তাদের সাথে দেখা করবো। এখানে যেহেতু আমি আছি, একা একা থাকি, খারাপ লাগে। তো উনি একদিন, সাধারণত সারাদিনে সবাই কর্মব্যস্ত থাকে, উনি ঠিক করেন যে রাত্রে যাবেন। উনি এশার নামাজ পড়ে 9টার দিকে ওই দিকে যান। তো উনি যদি ওই ঘরটার মেইন গেট দিয়ে ঢুকতে যান তাহলে ওনাকে মোটামুটি বেশি হাঁটতে হবে। তো উনি শর্টকাট নেওয়ার জন্য বিল্ডিংটার মানে ওই ঘরটার উল্টা দিক দিয়ে, মানে মরুভূমির রাস্তাটা উনি বেছে নেন, যেখান দিয়ে খুব শর্টকাটে যাওয়া যাবে ঘরটাতে। উনি জাস্ট একটু ক্রস করে পিছনের গেটটা তিনি ঢুকেন, দেখেন যে গেটটা অর্ধেক খোলা অর্ধেক লাগানো। মানে সাধারণত ব্যাক সাইডে যে গেটগুলো হয় খুব কম ইউজ হয়, এবং লোকজন যদি যাতায়াত কম করে সেখানে ময়লা জমে যায় বা বোঝা যায় যে গেটে আসলে কেউ যাতায়াত করে না। উনি খুব কষ্ট করে গেটটা খুলেন, মানে খুব জ্যাম হয়ে গেছে, অনেকদিন এটা কেউ খোলা হয় না। উনি খুব ধাক্কা দিয়ে খুলে পুশ করে উনি ভিতরে যান। উনি যে সরু রাস্তা দিয়ে হাঁটেন, মানে ওই ঘরটার দেওয়াল একদিকে ওনার মসজিদের ওয়াল, চিপা রাস্তাটা দিয়ে উনি হাঁটতে থাকেন। উনি দেখেন আসলে সাধারণত যদি ওই রুটটা দিয়ে কেউ চলাচল করে, রুটটা পরিষ্কার থাকবে বা মানুষজন এখানে চলাচল করে, একটা বোঝা যাবে, একটা পরিস্থিতি এরকম থাকবে। ওনার মনে হচ্ছে যে এখানে অনেকদিন কেউ আসে না। যাই হোক, এগুলো নোটিস করতে করতে সিঁড়ি দিয়ে এক সময় উপরে উঠে যান। উনি দেখেন সিঁড়ি কোঠাটা সম্পূর্ণ খালি, ইভেন রুমটাও তালাবদ্ধ, এবং তালাটা বেশ পুরনো হয়ে গেছে, অনেকদিন তালাটা খোলা হয় না, এবং দেখে মনে হচ্ছে এখানে কেউ অনেকদিন আসে না। তো ওনার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে।
তো যাই হোক, উনি এটা দেখে চলে আসেন, একটু ওনার মানে গাটা সমসম করে যে বিষয়টা কি, কেউ নাই কেউ না, উনি চলে আসেন। উনি আবার যথারীতি রাত্রে উঠেন, পরের দিন থেকে দেখেন আবার ওই বৃদ্ধ লোক বসে পড়তেছে। উনি কয়েকবার নিচ থেকে সালামও দেন, আসলে সালামের কোনো উত্তর আসে না। তো এমন করে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ওনাকে কেউ ডাকে যে হুজুর ভিতরে আছেন, উর্দু ভাষায় ডাকতেছে যে আন্দার মে কই হ্যাঁ। তো উনি ভিতর থেকে জবাব দেন, হ্যাঁ আমি আছি, কে বলছিলেন? বাইরে এসে দেখেন যে ওই লোকটা, যে লোকটাকে প্রতিদিন দেখেন ওই সামনের সিঁড়ি কোঠায় বসে পড়েন রাত্রে, ওই বৃদ্ধ লোকটা। উনি বললেন যে কি আবার কি হয়েছে, এত রাত্রে কেন আসছেন? বলে যে আসলে আমাদের রুমে একজন রুমমেট খুবই অসুস্থ, আপনি একটু আসেন, দেখবেন, একটু ঝাড়ফুঁক দিবেন, উনি খুবই অসুস্থ, একটু আসেন। উনি যথারীতি উনি পিছে পিছে হাঁটতে থাকেন। তো উনি ওনার সামনে দিয়ে হাঁটতে, উনি ওনার পিছে ওনাকে ফলো করতেছেন, কিন্তু উনি জোরে হেঁটেও তাকে ধরতে পারতেছেন না। তো যাই হোক, একটা সময় রুমে পৌঁছে দেন। রুমে গিয়ে দেখেন যে 4-5 লোক দাঁড়ানো আর মাঝখানে একটা লোক শোয়া। তো উনি একটা বিষয় নোটিশ করেন, যে লোকগুলা দাঁড়ানো তাদের মুখে কোনো অস্থিরতা, বা একটা লোক যেখানে অসুস্থ হলে সাধারণত আমাদের রুমমেটদের মধ্যে সবার মধ্যে একটা বিচলিত ভাব থাকে, ওরকম নেই, সবাই স্বাভাবিক। জাস্ট ওনার দিকে তাকিয়েছে, একজন সালাম দিয়ে উনি ভিতরে যান এবং দেখেন সবার পরনে যে ধরনের পোশাক, আসলে ওই পোশাকগুলো মানে ওই সময়কার ট্রেন্ড না। অর্থাৎ আমরা এখন যে সময় পোশাকগুলো পরতেছি, আমরা যদি 20 বছর আগের পোশাকগুলো দেখি কেউ পরে আছে, একটু অদ্ভুত লাগবে। তো ওই লোকগুলার গায়ে যে ধরনের পাঞ্জাবি ছিল, কাতারে আসলে পাঞ্জাবিগুলো আরো 20-25 বছর আগে মানে প্রচলন ছিল। তো উনি এগুলা দেখে ওনার কাছে একটু অদ্ভুত লাগে। তো যাই হোক, উনি লোকটার কাছে যান, গিয়ে লোকটাকে চেক করে দেখেন যে উনি আসলে মরে গেছে অলরেডি। উনি বলেন আসলে তিনি তো মারা গেছেন, তিনি তো আসলে অসুস্থ না। বলবেন আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু মারা গেছেন, এক কাজ করেন হুজুর, আপনি জানাজাটা পড়াই দেন, আমরা সকালে ওনাকে অন্যভাবে দাফন করে ফেলবো। বলছে যে এই অবস্থায় এই কয়েকজন লোক নিয়ে জানাজা, বলছে তো কথা বললেন না, জানাজাটা পড়ান, আমাদের একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসি, কারণ জানাজা পড়ার জন্য আসলে একটু প্রিপারেশনের দরকার আছে। উনি চলে আসেন, চলে এসে 5-6 মিনিট পর আবার বেক করেন, দেখেন যে সবাই জানাজা দাঁড়িয়ে গেছে, লাশটাকে সামনে রাখছে একটা তক্তার মধ্যে। উনি জানাজা স্বাভাবিক পড়ান, পরে জানাজা পড়ানো শেষ হওয়ার সাথে সাথে ওই লোকগুলো হুজুরে খুব দ্রুত বের করে দেয়, হুজুর আপনি এখন চলে যান, অনেক খুব দ্রুত বের করে দেন। তো বের করে ওই মুরব্বী লোকটা, যে লোকটা হুজুরকে ডেকে নিয়ে গেছিলেন, উনি খুব তাড়াতাড়ি দরজাটা লাগাই দেন। উনি একটু ঘাবড়ে যান এবং আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকেন। যখন উনি সিঁড়িটা শেষ করছেন, তখন ওনার কাছে এক ধরনের আওয়াজ আসতে থাকে ভিতর থেকে, যে ধূপ ধাপ কেমন যেন একটু আওয়াজ হচ্ছে। উনি একটু থমকে দাঁড়ান যে আওয়াজটা কোথেকে আসতেছে। উনি নোটিস করেন যে আওয়াজটা আসলে ভিতর থেকে আসতেছে, মানে খুব ধূপ ধাপ, কেউ লাঠি দিয়ে পেটাচ্ছে কোনো নরম কোনো বস্তুর উপর, এরকম শব্দ, যে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। ওনার একটু ভয় লাগতে থাকে। আস্তে আস্তে উনি উপরে ওঠেন যে দেখবেন আসলে কি হচ্ছে। উনি উপরে সিঁড়ি কোঠায় উঠে দেখেন যে দরজাটা একটু খোলা। উনি আর একটু ভালো করে দেখার জন্য দরজাটা একটু হাত দিয়ে সরিয়ে ভিতরে দেখেন, যে জিনিসটা উনি দেখেন যে ওই লোকগুলা মানে ওই লাশটাকে শুয়ে হাতে চাপাতে নিয়ে লাশগুলোকে কুপাচ্ছে একাধারে, সবাই কুপাচ্ছে এবং সবার গায়ে রক্ত মেখে আছে। উনি আসলে এটা দেখে একটু ঠান্ডার হয়ে যান। আসলে উনি ব্যাক করবেন, দরজাটা ছেড়ে দিয়ে শক্তিটা উনি পাচ্ছিলেন না। তো এই মুহূর্তে যে লোকটা ওনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ওই বৃদ্ধ লোকটা হাতে চাপাতি, মুখে রক্ত, এইভাবে জাস্ট আস্তে আস্তে ঘাটটা ওনার দিকে টান করেন এবং উনি দেখেন ওনার পুরা মুখটা রক্তাক্ত হয়ে আছে। তো এটা দেখে উনি মানে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যান। ওখান থেকে এক দৌড়ে ওনার মসজিদে এসে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে লোকজন ওনাকে উদ্ধার করে। তো এরপর থেকে উনি আসলে অসুস্থ হয়ে পড়েন, প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ওনার কোনো ক্রমে কমে না, অনেক ট্রিটমেন্ট হয়। পরে বাধ্যগতভাবে ওনার কোম্পানি ওনাকে বলেন যে আপনি দেশে চলে যান। উনি দেশে চলে আসেন। তো দেশে চলে আসার পর শোনা যায় যে উনি একটা সময় মানসিক ভারসাম্য হারায় ফেলে, উনি শুধু লাশ, রক্ত এগুলো বলতে থাকেন। তো ট্রিটমেন্ট চলতে চলতে একটা সময় উনি মারা যান। ওরা আসলে খোঁজ নিয়ে দেখা যায় যে ওই বিল্ডিংটায়, ওই রুমটায় 5-6 জন পাকিস্তানি বসবাস করতো। ওদের তারা সবাই একজনকে খুন করে, ওখানে খুন করে সবাই পালায় যায় এবং তারা সবাই ছিল পেশায় মানে মৎস্য শিকারী, মাছের ব্যবসা করতো ওই সময়। তো পরবর্তী সময়ে কাতার সরকার ওই জায়গাটা এবং ওই ঘরটাকে সিলগালা করে দেয়। তো এই ছিল আসলে আমার স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমি আশা করবো যে আজকে এই ঘটনাটা আপনারা অনেকে এনজয় করেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, কারণ এরপরে আবার আপনার ভাইয়ের কাছে যাব। সুতরাং তার ঘটনা শোনার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে যদি লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoopfm@radio40.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ
আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস দিয়ে www.facebook.com/very.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো এখনই, সাথেই থাকুন। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। ঘড়িতে সময় রাত 12টা বেজে 44 মিনিট। শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা ফেসবুকে লিখছেনও সেরকম। আমরা চলে যাব আবারও আফরান ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক আনন্দ দেবে। চলুন আফরান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় যাই আমরা। ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ির ভূত টিমের সদস্য শেখ মোহাম্মদ মিরাজ ভাই আমাকে কালেক্ট করে দিয়েছেন। আর ঘটনাটি আসলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইব্রাহিম ইমন। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বান্দাবাড়ি গ্রামে। ওনার দাদির থেকে এই ঘটনাটা রাসেল ভাই শুরু। সেই ঘটনাটি আমি সরাসরি এখন চলে যাচ্ছি। রাসেল ভাই আমাকে যেভাবে আমি এটা শুনেছি সেভাবে আমি বলছি। সেটা হচ্ছে এই ইমন সাহেবের যিনি দাদি ছিলেন, এটা ঘটনাটা আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের ঘটনা। তো ওনার দাদি শীতকালে, যে এখন যেরকম শীত করছে ঠিক এরকম শীতকালে একদিন বেশ রাত 8টা সাড়ে 8টার দিকে ওনাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসেন। তো আত্মীয় স্বজন বাড়িতে আসার পরে এখন হঠাৎ করে এত রাত্রে গ্রামে, কিন্তু শীতকালে এত রাত মানে অনেক রাত, 8:30 8টা সাড়ে 8টা মানে অনেক রাত হয়ে গেছে আর কি। এখন কি করবেন, কি আয়োজন করবেন শীতকালে? তো সিদ্ধান্ত হয় যে শীতকালে ওনার জন্য, সবার জন্য পিঠা এবং মাংস তৈরি করা হবে। তো যথারীতি চাল গুঁড়ো করে পিঠা বানানোর কাজ শুরু হয়। চিতই পিঠা বানানো হয়, সব আর একটা চুলায় রান্না প্রায় হয়ে গেছে। এখন পিঠা বানানো হচ্ছে, হঠাৎ দেখে গেল যে একজন মহিলা বৃদ্ধ ভিক্ষুক সে আসছে তাদের বাড়িতে। তো এই লোককে কখনো চেনে না ওনার ইমন সাহেবের যে দাদি, উনি এই লোককে কখনো দেখে, উনি চেনেও না। তখন কথাবার্তা নেই, এসে বলে যে আমাকে কয়েকটা পিঠা দাও। এখন বলে যে ঠিক আছে আপনি বসেন, আমার তো আত্মীয় স্বজন আসছে, ওনাদেরকে একটু খাইয়ে নেই, তারপর আপনাকে আমি পিঠা দিব। উনি যথেষ্ট ভদ্রতার সাথে তাকে বলছিলেন আর কি। তো এখন উনি বলছে যে না, আমি এই পিঠা খাবো না, আমাকে এই চিতই পিঠা। আমরা কিন্তু নর্মালি সাধারণত গ্রামাঞ্চলে বা চিতই পিঠা আমরা সাধারণত গোল বা একটু লম্বা, নৌকার মতো লম্বা এই টাইপের ছাঁচগুলো সাধারণত এরকমই হয়। অনেক আগে থেকে এরকমই ছাঁচে সাধারণত চিতই পিঠা বানানো হয় আর কি। তো উনি বলছে যে আমি এই ধরনের চিতই পিঠা খাবো না। বলে তাহলে কি ধরনের চিতই পিঠা? বলে আমাকে 4 কোনা চিতই পিঠা বানাই দিতে হবে। বলে 4 কোনা চিতই পিঠা আমি পাবো কোথায়? এটা তো ছাঁচে, তো এরকম হলে হয়তো বা বানানো যেতে পারে, আমার এখানে তো ওই ছাঁচ নাই, তা আমি আপনাকে 4 কোনা চিতই পিঠা বানিয়ে দিতে পারবো না। তখন ওই বৃদ্ধ মহিলা বলে যে আমার কাছে কিন্তু একটা ছাঁচ আছে, তুমি এই ছাঁচে আমাকে 4 কোনা পিঠা বানাই দাও। এখন রাসেল ভাই প্রথম কথা হলো যে এরকম রাতের বেলা গেস্ট আসছে, তাদের জন্য খাবার তৈরি করছে, এর ভিতরে একটা উটকো ঝামেলার কারণে ইমন সাহেবের দাদি বেশ বিরক্ত হন যে কি করবেন এখন। তারপরেও যেহেতু আসছেন, কারণ গ্রামগঞ্জে মানুষ অতিথি পরায়ণতা আমাদের এখনো এই ঐতিহ্যটা ধরে আছে যে গ্রামের মানুষরা বেশ অতিথি পরায়ণ। তারপর অত রাত্রে উনি বলছেন আচ্ছা ঠিক আছে বসেন, দেখি কি করা যায়, আগে আমার গেস্ট তাদেরকে একটু খাইয়ে নেই। তারপরে উনি এক পাশে দিকে বসে থাকেন। তখন বলে ঠিক আছে দেন, আপনার ছাঁচটা দেন, আমি আপনাকে পিঠা বানিয়ে দিচ্ছি, আপনি যখন খেতে এত ইচ্ছা করছে। তখন ওনার যে ঝোলাটা ছিল, ঝোলার থেকে একটা ছাঁচ বের করে। ছাঁচটা হাতে পাওয়ার পর ইমন সাহেবের দাদি বেশ একটু শক্ট হন যে কি ব্যাপার, এই ছাঁচটা একটু অন্য রকমের, না মাটির না পিতলের, এটা উনি বুঝতে পারছিলেন না, এবং ওটা বেশ ভালো লেগে যায়। ওখানে দেন, ওরা কয়েকটা পিঠাও বানাই দেন। পিঠা বানাই দেওয়ার পরে যখন বৃদ্ধ ফকির মহিলা বলে আমার ছাঁচটা আমাকে ফেরত দাও, তখন কেন জানি ওনার দাদি বললো যে ওনার মনের ভিতরে একটু লোভ লেগে যায়, এত কষ্ট করে বানিয়ে দিলাম, আর বৃদ্ধ মহিলা উনি এই ছাঁচ দিয়ে কি করবে? বলে যে না থাক, ছাঁচটা আমার কাছেই থাক। না, ছাঁচটা আমাকে দিয়ে দাও। বলে না ঠিক আছে, আপনি এটা আমার কাছে থাক, আপনি পরে এসে নিয়ে যান। উনি আসলে বিভিন্ন ছলে বলে কৌশলে ছাঁচটা একটু রেখে দেওয়ার চেষ্টা করছেন, ভালো লেগে যায় আর কি ছাঁচটা। রাসেল ভাই যখন উনি বৃদ্ধ মহিলাটা বুঝতে পারলেন যে না এই ছাঁচটা আসলে দেবে না, বা এরকম একটু তাকে একটু ঠকানোর চেষ্টা করা হচ্ছে, তখন উনি মন খারাপ করে ওখান থেকে চলে যান।
আসল ভাই সকালবেলা যখন ইমন সাহেবের দাদি ওই ছাঁচটা যেখানে রেখেছিলেন সেখানে যখন দেখতে যান, দেখে যে ওই ছাঁচটা আর ওখানে নাই, এবং উনি বাড়ির কোথাও আর ওই ছাঁচটা খুঁজে পান নাই। ওটা অদৃশ্য হয়ে গেছে বা গায়েব হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, এটা উনি আর বলতে পারেন না কিছু। তবে ঘটনাটা আসলে এরপর থেকেই ঘটনাটা শুরু হয় আর কি। এই ঘটনার মানে 3-4 বছর পরে ইমন সাহেবের যিনি দাদি, উনি এই ইমন সাহেব এই ঘটনাটার বাড়ির সবাইকে বলেছিলেন যে এই বিষয়টা ঘটেছিল ওই রাত্রে। তো সবাই এই বিষয়টাকে একদম অ্যাজ ইউজুয়াল হিসাবেই ধরে নিয়েছিল আর কি। এটা যে কোনো প্যারানরমাল বিষয় হতে পারে বা অন্য কিছু হতে পারে, এই ধরনের কোনো বিষয় কারো মাথায় ছিল না। তো যখন 3-4 বছর পরে ইমন সাহেবের দাদি উনি হঠাৎ একদিন মারা যান, এবং মারা যান আসলে ঘুমের ভিতরে। মাসার সময় ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, এরকম অনেক ধরনের ঘটনাই ঘটে। তো আসলে ভাই ইমন সাহেবের দাদি উনি ওই ধরনের কোনো অসুস্থ ছিলেন না, তো উনি হঠাৎ করে ঘুমের মধ্যেই মারা যান। তো যখন তার লাশের কাছে সবাই যায়, তখন সবাই দেখে যে আসলে মনে হচ্ছিল তার দাদির শরীরে মানে এক ফোঁটা রক্তও নাই, একদম ফ্যাকাশে চেহারা, মনে হচ্ছে সারা শরীর রক্ত শূন্য সাদা হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক রাসেল ভাই, এটা তারা একদম স্বাভাবিক হিসাবেই নিল। বৃদ্ধ মানুষ হয়তোবা এরকম মানে মারা গেছে, মৃত্যুর আগে একরকম ছিল, এরকম সাদা সাদা দেখাচ্ছে, এরকম হতেই পারে। এটা এই কারণে তারা স্বাভাবিকভাবেই তাকে দাফন কাফন করেন আর কি। ভাই ওই ইমন সাহেবের দাদির ছিল 4 সন্তান। এই 4 সন্তানদের মধ্যে বেসিক্যালি তারা যখন বিবাহ শাদী করেন, তখন এই বিবাহ শাদী করার পর তাদের যে সন্তান হয়েছে, বেসিক্যালি ইমন সাহেবের দাদির 4 সন্তানের মধ্যে কোনো সমস্যা হয় নাই, কিন্তু 4 সন্তান যখন বিবাহ শাদী করেছে তখন তাদের যে সন্তান বা জেনারেশন হয়েছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল আর কি। সেইটা আমি এখন বলছি। প্রথম কথা হচ্ছে ভাই, প্রথম যে সন্তানটা হয়, সেই সন্তান হওয়ার পর ওনার একটা ছেলে হয়। ছেলের বয়স যখন 5-6 বছর, তখন হঠাৎ করে সে প্যারালাইজড হয়ে যায়। তখন তো পোলিও হওয়ার একটা প্রকোপ ছিল, কিন্তু এই রোগটা পোলিও ছিল না, হঠাৎ করে প্যারালাইজ হয়ে যায়। কি কারণে হয় না হয় এই ধরনের কোনো মানে কি কারণে প্যারালাইজ হলো, ডাক্তার এই ধরনের কোনো তথ্য তাদেরকে দিতে পারেননি। যখন রাসেল ভাই আরো 6-7 মাস হয়ে যায় ওই প্যারালাইজ হওয়া ওই ছেলের, তখন একদিন ঘুমের মধ্যে ওই ছেলেটাও মারা যায়। এই ঘটনা কিন্তু ওইটাই ঘটে যে মারা যাওয়ার পরে মনে হচ্ছিল ওই ছেলেটার শরীরে এক ফোঁটা রক্তও নাই। মনে হচ্ছে কে যেন রক্তটা খেয়ে চলে গেছে, বা কোথাও রক্তটা চলে গেছে, বা রক্ত শরীরে আগেও ছিল না, এরকম মনে হচ্ছে। মানে একদম সাদা হয়ে গেছে বডি, রক্ত শূন্য হলে যেরকমটা হয় আর কি। তো ওনারা বিষয়টা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে, কি ব্যাপার, দাদু এরকম মারা গিয়েছিল, এরকম মারা গেল। তো মনে করলো যে হয়তো বা জেনেটিক কারণ এটা হতেও পারে, এরকম বংশগত এরকম মৃত্যু হতেও পারে। সবাই ওই বিষয়টাই ধারণা করে নিয়েছিল আসলে ভাই। আসলে এইভাবে একে একে যে 4 সন্তান ছিল, এই 4 সন্তানের 3 জন পর্যন্ত প্রত্যেকেরই সন্তান, একটা করে সন্তান এভাবে মারা যায়। সবাই ঘুমের মধ্যে মারা যায়, এবং মৃত্যুর পরে দেখা গেল যে তাদের শরীরে মনে হচ্ছে রক্ত নেই। সর্বশেষ রাসেল ভাই যে ঘটনাটি ঘটে, যে সন্তানটা হয়, তার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়। তো কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে ওনার কন্যা সন্তানের বয়স যখন 5 বা 6 বছর হয়, তখন এই কন্যা সন্তান মানে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, বেশ মানে একদম জীর্ণ শীর্ণ, এবং হেঁটে গেলে মনে হয় একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে, এরকমটা। এবং সেই কন্যা সন্তান যদিও গ্রামের মানুষ কিন্তু এমনিতে সাঁতার টাতার পারে, সে এমনি পুকুরে বেশ সাঁতার টাতার কাটতে পারতো। তো আসলে ভাই একদিন মানে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে আছে, তখন ঘরের দরজা সবাই মানে লক করা সব দিক থেকে। হঠাৎ মানে সকালে উঠে ওই মেয়েটার দরজা বন্ধ, কিন্তু মেয়েটাকে যখন মানে বারবার ডাকা হচ্ছিল, কোনো মানে শব্দ করছিল না। মানে অনেকবার ডাকাডাকির পরে যখন শব্দ হয় না, তখন দরজা ভেঙে ভিতরে রেখে দেখে মেয়েটা তার রুমেই নেই। তখন আদর ব্যাপার যে দরজা ভিতর থেকে বলতে মেয়েটা গেল কোথায়। তখন চারদিকে খবর লাগানো শুরু হলো, কোথায় গেল। তখন আসলে ভাই বাড়ির পাশে যে পুকুরটা ছিল, সেই পুকুরে ওই মেয়েটার ডেড বডি সকালবেলা মানে কিছুক্ষণ পরে আর কি ভেসে ওঠে। যখন খোঁজাখুঁজি শুরু হয়, তারপরে ভেসে ওঠার পর আসলে ভাই প্রথমে মানে তারা চিন্তা করেছে যে মা বাবার মন বেঁচে আছে কিনা, দ্রুত মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, এবং কর্তব্যরত চিকিৎসক বলে
যে তোমার মেয়ের কিন্তু পানিতে ডুবে মানে সে মারা যায় নাই, তোমার মেয়েটা পানিতে ডুবে মানে পানিতে যাওয়ার আগেই সে মারা গেছে। এবং তার প্রমাণ ডাক্তার সাহেব দিয়ে দিয়েছিল যে দেখো মেয়েটার গলায় মানে মনে হচ্ছিল কোনো হাত দিয়ে তাকে চেপে ধরা হয়েছিল গলায়, এবং তাকে মৃত্যুর মানে মেরে ফেলার পর তাকে পানিতে মানে চুবিয়ে রাখা হয়েছিল। তো এই ঘটনার পর রাসেল ভাই মানে ওই ফ্যামিলির লোকজন খুব মানে ভীত হয়ে পড়েন যে আসলে আমাদের ফ্যামিলিতে হচ্ছেটা কি। তখন তারা একজন খুব ভালো একজন আল্লাহওয়ালা পরহেজগারের কাছে যান। তখন যাওয়ার পরে পুরো ঘটনাটা যখন খুলে বলেন, তখন ওই পরহেজগার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং তার দাদির যে কৃতকর্ম এর জন্য সে তার ফল পেয়েই গেছে, কারণ একজনের কৃতকর্মের জন্য অন্যজন শাস্তি পাবে না, এটাই স্বাভাবিক। তারপরও আল্লাহর কাছে দোয়া করেন। এরপর রাসেল ভাই ওনাদের আর কোনো ভাই বোনের কোনো সন্তান আর মারা যায় নাই। এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমরা আফরান ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তিনি অনেক কষ্ট করে আজকে ঢাকার বাইরে থেকে এসে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং আবার ঢাকার বাইরে ফিরে যাবেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি কিছু ফেসবুকের কমেন্টে। এইচকে রাজন আসিফ আমাদের সঙ্গে আছেন, ভালো লাগলো লিখেছেন। আমাদের সঙ্গে আছেন শামীমুল ইসলাম শাকিল, গোপালগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন নাইমুল ইসলাম রহমান বিপ্লব, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিকুর রাব্বি, এবং তিনি কখনো এই শোটা মিস করেন না এবং আফরান ভাইয়ের ঘটনা তার কাছে ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাজমুস সাকিব, এছাড়াও সাগর আমাদের সঙ্গে আছেন, ভালো লাগলো। নাজমুল ইসলাম সানি আমাদের সঙ্গে আছেন, এছাড়া আছেন আমাদের সঙ্গে হৃদয় খান, স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল। আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শেরফরাজ, এবং এছাড়া আমাদের সঙ্গে রাইডার রকি আছেন, আমাদের সঙ্গে আছেন আফরিন শিকদার, আমাদের সঙ্গে আছেন তসলিম মোহাম্মদ হৃদয়, এছাড়াও আছেন এমডি, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফারাবি রহমান শ্রাবণ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দুষ্টু নাহিদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন মহিউদ্দিন আহমেদ, এছাড়া স্টার বয় প্রিন্স আমাদের সঙ্গে আছেন, নাইমুর আলম সাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন পলাশ ঘোষ, এমডি ইমরান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জেমস দিদার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাকিল খান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকে, খুলনা থেকে ফারাবি ইসলাম আমাদের সঙ্গে আছেন, ইমরান আহমেদ লিওন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহানুর রহমান ফ্যানি, এছাড়াও আছেন ইমরান, আমাদের সঙ্গে আছেন জীবন হোসেন, আজিজুল খান আমাদের সঙ্গে আছেন। পড়ছিলাম রেডিও ফুর্তির যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেই পেজ থেকে, এবং কিছুক্ষণ পরে আমরা আবারও পড়বো রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজ থেকে। এবং আমাদের দুটো পেজের অ্যাড্রেস আমি আরো একবার জানিয়ে দিই, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, লিখতে পারেন আমাদেরকে, আমাদের সাথে আমাদের যে ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে সেটা জানাচ্ছেন। নাজমুল ইসলাম প্রান্ত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল বিন আওয়াল বিন জামিল, সেটাও শেখ আখতারুজ্জামান আখতার আমাদের সঙ্গে আছেন, রূপক সাহা আমাদের সঙ্গে আছেন, আব্দুল্লাহ মাসুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি রুদ্র আহমেদ, এছাড়াও সাইফুল জিহান আমাদের সঙ্গে আছেন, মিরপুর 1 থেকে তিনি শুনছেন। তো থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন এবং যারা এতটা সময় আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলে আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আবু সাইদ ফ্রম খিলগাঁও, ঢাকা। ধন্যবাদ রাসেল ভাই আমার সুযোগ দেওয়ার জন্য। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে এই ঘটনাটা আমার সাথে ঠিক রিলেটেড না, আবার রিলেটেড, এখন বলতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঘটনার শুরুটা আসলে অনেক বছর আগে, যখন আমি 12 বা 13 বছর বয়সে ছিলাম। এই ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিই, আসলে ঘটনাটা আমার এক বাল্যকালের বন্ধু সম্পর্কে, উনি আবার আমার মামা, ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার ফ্যামিলির বিবরণটা একটু দেওয়া উচিত, এবং ওনার ফ্যামিলি সম্পর্কে যদি আমি একটু শুরুতে বলে নিই তাহলে ঘটনাটা লিসেনারদের বুঝতে অনেক সুবিধা হবে।
তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার ওই মামার ফ্যামিলির কয়েকজন মেম্বার ছিলেন, উনি ছিলেন এবং ওনার ইমিডিয়েট এক বড় বোন ছিলেন। ওনার বড় বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আগে আমি একটু শেয়ার করে নিই। তো ওনার বোনের যখন বয়স 6 বছর, তো উনি একদিন রাতে, মাঝরাতে বাইরে বের হন। তো উনি হঠাৎ করে বাড়ি থেকে চিৎকার করতে করতে ঘরে আসেন। ঘরে এসে বলেন যে বুড়ি ব্যাং খাচ্ছে, মানে ব্যাং, যে ব্যাংগুলো আমরা সাধারণত দেখে রাতে ঘুরে বেড়াই, যে বুড়ি ব্যাং খাচ্ছে। এগুলো বলে বলে উনি এক সময় অসুস্থ হয়ে যান, খুবই অসুস্থ হয়ে যান। ট্রিটমেন্ট চলে, কিন্তু একটা সময় দেখা যায় যে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মানে আমার ওই মামার বোন। তো 6 বছর বয়স উনি মানসিক ভারসাম্য হারান। ওনার বয়স যখন 26 বা 27 বছর হয়, এই বছরের শুরুর দিকে, তো ওনার মরদেহটা উদ্ধার করা হয় ওনার বাড়ির পেছনের দিকে একটা গাব গাছের তলা থেকে। তো আসলে ওনার ঘটনাটা শুরু যেখান থেকে, অর্থাৎ উনি যে ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, যে জায়গাটা থেকে, ওই জায়গাটা থেকে ওনার লাশটা উদ্ধার করা হয়। আসলে এর মাঝখানে ওনাদের ফ্যামিলির সাথে প্যারানরমাল অনেক কিছুই ঘটতে থাকে বিভিন্ন সময়ে। কখনো কেউ দেখেন যে ওনাদের টিউবওয়েল যে এরিয়াটি আছে, ওই এরিয়াটাতে কেউ টিউবওয়েলটা রাত্রে মানে চাপতেছে, পানি বেরোচ্ছে, এরকম আওয়াজ হয়। ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করতেছে, বা কখনো মনে হচ্ছে নামাজ পড়তেছে, পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এমন চলতে থাকে ওনাদের ফ্যামিলির সাথে। আসলে এই সমস্ত বিষয়গুলোর সাথে ওনাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য অভ্যস্ত হয়ে পড়ে। তো এবার আমি আমার ওই মামার ঘটনায় আসি। উনি আমার খুবই ভালো বন্ধু ছিলেন, সময় বয়সী ছিলাম, সম্পর্কে ছিলেন মামা। তো একটা সময় আমি ছুটিতে বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পর ম্যাক্সিমাম সময়টা আমার তার সাথেই কাটতো। তো আমরা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট একটা খাল আছে, খাল পাড়ের দিকে আমরা সাধারণত আড্ডা দিতাম। ওই এরিয়াটাতে বসন্তের সময়টা প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল, শিমুল ফুল, এগুলা গাছে গাছে ফুটে থাকতো। খুবই সুন্দর ছিল জায়গাটা। ওইখানে একটা বিকট আকারের একটা শিমুল গাছ আছে। আসলে ওই গাছটা যেমন সুন্দর, তেমনি ওই গাছটাকে ঘিরে বহুত ভয়ানক ঘটনা প্রচলিত আছে। আসলে সেগুলো শুদ্ধ হোক আর অশুদ্ধ, এরকম ঘটনা প্রচলিত আছে। কেউ অনেকে এখানে মুরগি দেখে রাত্রে, কেউ বা কুকুর দেখে, কেউ বা আর অন্যান্য জীবজন্তু দেখে, এমন ঘটনা শোনা যায়। আসলে গাছটা আমাদের ওই বয়সী ছেলে মেয়েদের জন্য একটা ছিল, ভয়ের কারণ ছিল, যে আমরা ওখানে গেলে ভয় পেতাম, যে গাছটা খুব ভয়ালো, এমন একটা বিষয়। তো ওই গাছটার নিচে সাধারণত মানুষজন আড্ডা দিত, কারণ গাছটা বেশ বড় ছিল, তার এরিয়াটা ছিল অনেক বড়। তো আমরা ওখানে আড্ডা দিচ্ছি বিকালের দিকে। তো আমার মামা ওই বা বন্ধু যেই বলি, তার নামটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি না, সবাই জেনে যাবে অলরেডি ঘটনা বললে, তবু ছদ্মনাম ইউজ করি, ধরেন রানা। তো রানা মামা বললেন যে মামা দাঁড়াও, আমি কিছু ফুল পারি গাছ থেকে, কিছু ফুল নেব, শিমুল ফুল। তো গাছটা অনেক মোটা ছিল, উনি উঠতে পারেন নাই। পরে নিচ থেকে উনি ঢিল ছুড়ে কিছু কিছু ফুল নেওয়ার চেষ্টা করেন। অনেকক্ষণ ঢিল ছোড়ার পর একসময় টায়ার্ড হয়ে যান, পরে চলে আসেন। আমরাও চলে আসি। তো হঠাৎ 2 দিন পর একদিন সকালে উনি হাঁপাতে হাঁপাতে আমার বাড়িতে আসেন। বলেন যে সাহেব বাড়িতে আছেন? বলি হ্যাঁ আছি। তো কি হয়েছে, এমন হাঁপাচ্ছেন কেন, হাঁপাচ্ছ কেন, কি হয়েছে তোমার? ও বলে যে দেখো, আমি আসলে স্বপ্নে 2 দিন যাবত একটা স্বপ্ন দেখতেছি। কি স্বপ্ন? ওই যে গাছটা যেখানে আমরা ফুল নেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, কি হয়েছে? ওই গাছটা থেকে আমি যাচ্ছি, ওই গাছটার ডালে একটা বুড়ি বসা, একটা মহিলা বসা। সে আমাকে ইশারা করে ডাকে, যায় এদিকে ফুল দেবো। তো ওনাকে দেখে আমি দৌড় দেই, কোনো একটা কিছুর সাথে আমি হোঁচট খেয়ে পড়ে যাই, আমার ঘুম ভেঙে যায়। এমন 2 দিন দেখলাম। আসলে এটা কি? আমি ওনাকে বললাম যে আসলে এটা তেমন কিছু না, তুমি ইগনোর করো, এগুলা হতেই পারে, তুমি হয়তো বা একটু ভয় পাইছো, এই বাস। তো মাঝখানে অনেক বছর কেটে যায়। ওনার কলেজ স্কুল লাইফ শেষ হয়, কলেজে উনি অ্যাডমিট হন। তো এক সময় শীতের রাতে, সাধারণত গ্রাম দেশে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, এই সময়টা উনি ওয়াজ মাহফিল শুনে ওনার বাড়ি থেকে বেশ দূর, উনি রাত্রে বাইসাইকেলে ফিরতেছেন। আসলে ওই এরিয়াটাতে একটা ব্রিজ আছে, এটা জামালপুর মাদারগঞ্জ হাইওয়েতে খুব প্রসিদ্ধ একটা ব্রিজ। যারা ওই অঞ্চলের এখন শুনছেন তারা অনেকে জানবেন যে দাঁত ভাঙা নদী নামে একটা ব্রিজ আছে, যে ব্রিজটাকে ঘিরে অনেক অ্যাক্সিডেন্টাল ডেথের খবর আছে। যে থেকে থেকে রাসেল ভাই ওখানে অ্যাক্সিডেন্ট হয়, কখনো বাইক অ্যাক্সিডেন্ট, কখনো দেখা যায় সাধারণত ভ্যান উল্টে পড়ে আছে, কেউ মরে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে বাস ভর্তি যাত্রী নিয়ে বাসটা নদীতে পড়ে যায়, এমন অনেক ঘটনা। তো এই ঘটনাগুলো এতটাই মানে হয়ে যায়, প্রচলিত হয়ে যায়, যে ওখানে রাত্রে যখন কেউ একা আসে সাইকেলে বা বাইকে, তারা আর ওই সাইকেল বা বাইক চালিয়ে ব্রিজটা পার হওয়ার সাহস পায় না, হেঁটে পার হয়। মানে এমন একটা ভয়ার্থ জায়গা ওখানে। তো আমার এই মামা ওখান দিয়ে ওয়াজ মাহফিল শুনে আসতেছিলেন। তো উনি যখন ব্রিজটা ক্রস করেন, তো দেখেন যে ব্রিজটার এক পাশে একটা লোক
উল্টে পড়ে আছে, পাশে একটা বাইক পড়ে আছে, অর্থাৎ বাইকটা অ্যাক্সিডেন্ট করছে। তো উনি ওটা দেখে আসলে ঠিক নামেন না, আর ওই জায়গাটা এমন বিষয়গুলোতে খুব অভ্যস্ত ছিল, উনি একটু ভয় পান, বাস ইগনোর করে উনি চলে যান। তো এইভাবে কয়েকটা দিন কাটতে থাকে। উনি একটা সময় স্বপ্নে দেখেন যে উনি বাইকে করে ওই ব্রিজ দিয়ে আসতেছেন, অ্যাক্সিডেন্ট করেন, মারা যান এবং ওনার জানাজা হয়ে যায়। এই স্বপ্নটা উনি একদিন, 2 দিন, কয়েকদিন যাবত দেখতে থাকেন। পরে রাত্রে করে উনি যখন ঘুম ভাঙে তো উনি কাঁদতে থাকেন। ওনার মা জিজ্ঞেস করে কি হয়েছে, যে মা আমি আজ কয়েকদিন যাবত এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখতেছি। আমি একদিন দেখলাম যে ওখানে রাত্রে ফেরার সময় একটা লোক পড়ে আছে, এরপরের থেকে আমি স্বপ্নটা দেখতেছি। আসলে স্বপ্নে ওনার মানে ভয় পাওয়াটা তো আসলে ছোট থেকেই, যে একটু আগে বললাম। এরপর ওনার মা আসলে বিভিন্ন পীরের দরবারে যাইতেন, বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে যায়। তো একটা সময় এটা আসলে মানে কমে। তো আমি যখন মানে ফরচুনেটলি আমি ওই সময় গ্রামের বাড়িতে যাই, উনি আমাকে বলেন যে মামা, ছোটকালে তোমাকে বলছিলাম যে ওই গাছটা থেকে একটা বুড়ি আমাকে ডাকে যে তোমাকে ফুল দিব। সেম ঘটনা আমার সাথে এখন ঘটতেছে। এখন কি ঘটতেছে, যে এখন দেখি আমি ওই ব্রিজের ধারে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি এবং আমি মরে যাই এবং আমার জানাজা হয়ে যাচ্ছে। এসব আমি দেখতেছি এবং এটা কয়েকদিন যাবত দেখতেছি। তো যাই হোক, এরপর থেকে উনি কি করেন, নোটিস করেন উনি যখন রাত্রে শুয়ে থাকেন ওনার পাশে কেউ শুয়ে আছে। উনি যখন রাত্রে বাইরে বের হন, টিউবওয়েল পারে গিয়ে উনি যখন উজু করেন তো মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে। উনি যখন পানি ছিটায় দেন জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তো এই বিষয়গুলো উনি দেখতে থাকেন। এমন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় দেখেন। হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে দেখেন ওনার মশারির পাশে একটা ফেস, জাস্ট একটা ফেস, এরকম মানে একটা ফেস দেখা যাচ্ছে, কোনো আকার আকৃতি নেই, একটা ফেস, মশারির ওপর পাশে একটা ফেস। এরকম বিষয় উনি দেখে আসলে অভ্যস্ত হয়ে যান। এর মাঝখানে আমি দেশের বাইরে চলে যাই। হঠাৎ করে আমি যখন দেশের বাইরে থাকি, একদিন সকালে আমার পরিচিত আমার এক ভাই আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে একটা খারাপ খবর আছে। মানে কি খবর? পরে বলে যে তোমার মামা বা বন্ধু যেটাই বলি, অমুক রানা ও তো মারা গেছে। আমি আসলে নিতে পারি না খবরটা, বিশ্বাস করি না। ওকে একটু বকাঝকা দিয়ে ফোনটা রেখে দেই। পরে আমি সেটা শিওর হওয়ার জন্য আমার কাজিন থাকে সানি নাম, ওকে ফোন করি। ও বলে যে হ্যাঁ, ও আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কোথায়? অমুক ব্রিজে। অর্থাৎ ওর যে স্বপ্নটা ছিল যে দেখতো যে ব্রিজের ধারে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং সে মরে যায়, তার জানাজা হয়ে যাচ্ছে, তার মৃত্যুটা ঠিক ওই ব্রিজের ধারে অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যুটা হয় এবং সে মুখ থুবড়ে পড়ে খুব মানে মর্মান্তিক একটা মৃত্যু হয়। তার মাথার খুলে টুলে সব বের হয়ে যায়। অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে। আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট করে হয়েছে না কিভাবে হয়েছে কেউ জানে না। তার বাইকটা পাশে পড়া ছিল এবং সে ওখানে অ্যাক্সিডেন্ট করে মরে থাকে। আসলে এই ঘটনাটা কতটা ভৌতিক আমি সেটা বলবো না, কিন্তু আমার কাছে খুবই দুঃখজনক এবং খুবই অদ্ভুত। যেটা শুরুটা আসলে অনেক বছর আগে হয়েছিল এবং তাদের ফ্যামিলির সাথে এই ট্র্যাজেডিটা এবং তার বোনের সাথে এই ট্র্যাজেডি আসলে আমার এলাকার সবাইকে খুব বেশি পরিমাণে আঘাত করে। তো এই ছিল আসলে আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব একটা ইমেইলে এবং যে ইমেলটি আমার কাছে এই মুহূর্তে আছে আমি সেই ইমেলটা পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছি একটা ঘটনা পাঠাবো। আসলে এটা একটা স্বপ্ন ও বাস্তবের সংমিশ্রণে ঘটা একটা ঘটনা, যা আমি আমার চাচাতো ভাই মুতালিব এবং চাচা আনিসের সাথে ঘটা। সময়টা 2005 সাল। তখন আমার এসএসসি পরীক্ষা চলছিল। ইংরেজি পরীক্ষার আগের দিন রাত 10টায় সাবজেক্ট রিভিশন দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখন আমার এক চাচাতো ভাই আর এক চাচা আমার রুমে আসে। আমাকে একটা খারাপ কাজ হাসিলের জন্য তাদের সাথে যাওয়ার কথা বলে। আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। আমরা তিনজন প্রায় সমবয়সী 17-18 বছরের যুবক। রাত তখন 10:30টার ওপরে, ঘুটঘুটে অন্ধকার। তিনজনের সাথে মাত্র একটা ম্যাচ লাইট নিয়ে রওনা হলাম। আমাদের গন্তব্যস্থলটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। যাত্রাপথে আমাদের অতিক্রম করতে হবে গ্রামের আঁকাবাঁকা সরু রাস্তা, যার মধ্যে কখনো আছে উন্মুক্ত খোলা মাঠ, আবার কখনো আছে গভীর জঙ্গল, আবার কখনো আছে অনেক পুরাতন নিস্তব্ধ কয়েকটা কবরস্থান। কিন্তু কি জানেন, তখন কিন্তু মনে একটু ভয় কাজ করেনি। আর এখন সেই রাস্তাটার কথা মনে পড়লেই সূর্যের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে পড়ে। আমরা তিনজন খোশ গল্প করতে করতে বিড়ি টানতে টানতে হাঁটছি। বিস্তীর্ণ খোলা মাঠের নিস্তব্ধতা,
ঝিঁঝি পোকার ডাকে পূর্ণ গভীর জঙ্গল এবং ইটের বেড়ায় আবদ্ধ নিঝুম ও বিশাল কবরস্থানের মাঝে কোনো ভয় সেদিন মনকে প্রভাবিত করতে পারেনি। আমরা যথারীতি আমাদের গন্তব্যে পৌঁছালাম। গন্তব্য স্থানটাও ছিল এক গভীর জঙ্গলের ভেতর। আমি আর আমার চাচাতো ভাইকে চাচা জঙ্গলের ভেতর একটা স্থানে দাঁড় করিয়ে রেখে তিনি যে কাজের জন্য এসেছিলেন, আমরা যে কাজের জন্য এসেছিলাম তা করতে গেলেন। আর আমরা এই ঘন গভীর জঙ্গলে অপেক্ষা করতে লাগলাম। ওই জায়গাটা যে কতটুকু ভয়ানক তা আপনাকে ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ওই সময় আমরা দুজন কেন যেন একটুও ভয় পাইনি। ভয় বলতে যে কিছু আছে আমাদের মনেই হয়নি। যাই হোক, দুজন প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর চাচা ফেরত এসে বলে, কাজটা হবে না। যার ফলে আমরা যথারীতি বাড়িতে ফিরে আসি এবং ঘুমোতে যাই। এবং ওই রাতে স্বপ্নে দেখি যে আমরা ওই খারাপ কাজটি করি এবং কাজটা করার পর আমাদের 3 জনকে সাপে কাটে এবং আমরা মারা যাই। আর আমরা জঙ্গলে যে জায়গায় অপেক্ষা করছিলাম ওইটাও একটা পুরনো কবরস্থান, যা আমাদের রাতের অন্ধকারে আমরা দেখতে পাইনি। আমাদের 3 জনের 3টা লাশ ওই কবরস্থানের ওপর পড়ে আছে এবং খারাপ কাজটা করার জন্য যে উপকরণ নিয়েছিলাম তাও আমাদের লাশের পাশে পড়ে আছে। এবং ওই দিন ঘুমের মধ্যে ঠিক মৃত্যুর মতো যন্ত্রণা উপলব্ধি করেছিলাম। এক পর্যায়ে রাতের শেষে ভোর হলো এবং আমরা লাশগুলো জঙ্গলের কবরস্থান থেকে রাস্তার পাশে বড় একটা কবরস্থানের ওপর পড়ে রইল। সকালে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে আর আমাদের ভৎসনা করছে আর আমাদের গালি দিচ্ছে যে এই ছেলেগুলো, এই খারাপ ছেলেগুলো মারা গেছে, ভালোই হয়েছে, কবরস্থানের ওপরে এসেছে অন্য একটা খারাপ কাজ করতে। সারাদিন আমাদের লাশগুলো ওই কবরস্থানেই পড়ে রয়েছে, কেউ আমাদের কাছে আসছে না। এমনকি আমাদের বাবা মা, আত্মীয় স্বজন কেউ না, আমাদের কাছে আসার মতো কেউ নেই। আমাদের মৃত্যুর পরে পাপী মানুষ যেরকম যন্ত্রণা ভোগ করে ঠিক তেমন যন্ত্রণা অনুভব করছি আর আল্লাহর কাছে করুণা ভিক্ষা করছি। আর আমাদের 3 জনের চিৎকার চেঁচামেচিতে আমরাই অধৈর্য হয়ে উঠছি। তারপরও আমাদের কাছে কেউ আসছে না। আমরা 3 জনই মনে প্রাণে চাচ্ছি যে আমাদের যেন যেভাবে পারুক মাটি চাপা দিয়ে যাক, যেন আমাদের তাতেই শান্তি। কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না। অনেক মানুষ আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ আমাদের সাহায্য করছে না। আমরা বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই কবরস্থান থেকে বাড়িতে আমাদের মা বাবার কান্নাকাটি দেখতে পাচ্ছি, কিন্তু তারাও নিজেদের আত্মসম্মানের দিকে চিন্তা করে আসে না। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর গড়িয়ে রাত, কিন্তু না, কেউ আমাদের কাছে আসছে না, আমাদের কবর দিচ্ছে না। আমাদেরকে কবর দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়েছি, কারণ আমাদের কাছে তখন মনে হতে লাগলো যে আমাদের কবর দিয়ে দিলেই মনে হয় আমাদের সকল আযাব থেকে আমরা মুক্ত হয়ে যাব। এক সময় আমরা নিরাশ হয়ে পড়লাম এবং আমাদের ওপর চলমান আযাব আস্তে আস্তে ত্বরান্বিত হতে লাগলো। দিনের পর দিন চলে যাচ্ছে, কেউ আমাদের কাছে আসছে না। আস্তে আস্তে আমাদের শরীরে পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো কোদাল দিয়ে মাটি কাটলে যেমন মাটির আঘাত লাগে, ঠিক তেমন ভাবে আমাদের শরীরকে আঘাত করতে লাগলো। আমাদের চামড়া শুকিয়ে আসছিল, শরীরটা আস্তে আস্তে কঙ্কালসার হতে থাকলো। আমরা বুঝতে পারছি আমাদের মৃত্যু হয়েছে, কিন্তু আত্মা দেহ থেকে যাচ্ছে না। কেন যেন বুঝতে পারছি না। আমরা এমন উপলব্ধি হতে লাগলো যে মৃত্যুর পরে আত্মা দেহ ছেড়ে চলে যায়, কিন্তু আমরা এমন কেন? হঠাৎ আবার এও মনে হলো আমরা পাপী মানুষ, তাই আমাদের এই দশা। এভাবেই আমাদের বছরের পর বছর কবরের উপর পড়ে থেকে আযাবময় সময় অতিক্রম করতে হতে লাগলো। হঠাৎ একদিন দেখলাম 4 জন অপরিচিত লোক আমাদের দিকে আসছে। প্রত্যেকের পরনে ছিল সাদা পাঞ্জাবি পাগড়ি। তারা আমাদের একসাথে গোসল দিল, জানাজা পড়ালো এবং যার যার কবরস্থানে আলাদা আলাদা ভাবে কবর দিল। ঠিক ওই সময় আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে দেখি সে আমার কাছে আসছে। আমি তার কাছে একটু কাছে গিয়ে এগিয়ে গিয়ে বলি, রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে বলে, আমিও দেখেছি। তারপর সে বলে, তুই কি দেখেছিস বল। তারপর আমি আমার স্বপ্নের কথা বললাম। তা শুনে সে বলতো, আল্লাহর কসম, তুই যা দেখেছিস আমিও এই স্বপ্নটি, হুবহু এই স্বপ্নটি আজ রাত্রে দেখলাম। কিন্তু আমাদের চাচা কোনো কিছু আবার স্বপ্নে দেখেনি।
13 বছর আগে আমাদের জীবনে ঘটা ওই ঘটনাটি আমি একদিনের জন্য ভুলতে পারি না। কারণ ভূত এফএম শুনলেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে যায়, আর আমি প্রতি রাতেই ভূত এফএম শুনে ঘুমোতে যাই। এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন। মাহবুব, হিরণপুর, পূর্বথালা, নেত্রকোনা থেকে লিখেছেন আমাদের এই ইমেলটি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতি, তারপরে ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। ফুর্তি। এটা আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আর আক্স করলাম না, বিকজ আমি জানি আপনি অলওয়েজ ভালো থাকেন, কারণ কোটি মানুষের ভালোবাসা আপনার সাথে থাকে। সেই কোটি মানুষের ভিতরে আমি একজন সাধারণ মানুষ। যাই হোক, আমার নাম আবিদুর রহমান আবিদ। আমি ছোট থেকে বয়সে বাড্ডাটি এটি প্রাইভেট। আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, সোনারগাঁ নারায়ণগঞ্জ। This moment আমি ইতালিতে স্টে করতেছি উইথ মাই ফ্যামিলি ফর দ্যাট রিজন আমি আমার স্টোরিটা লাইভ শেয়ার করতে পারতেছি না, তবে আশা আছে একদিন আসবো যদি বেঁচে থাকি। আমার যে স্টোরিটা আছে সেটা হচ্ছে একদম রিয়েল স্টোরি। জানি না কারো কাছে ভালো লাগবে নাকি লাগবে না। আমার নানা ছিল ডক্টর, প্রায় এটা 1995 বা 96 দিকে স্টোরিটা। আমার নানা ছিল ডক্টর এবং তার একটা ফ্রেন্ড ছিল, তিনিও ছিলেন ডক্টর। দুজনে একসাথে পাশ করে বের হওয়ার পর একই হসপিটাল একটা চেম্বার নিয়ে বসে। বাট আমার নানা যখন থেকে ডাক্তারি শুরু করে তখন থেকে তার ইনকাম অত তাড়াতাড়ি ফার্স্টলি বেশি আর্ন করতে পারে নাই, বাট তার ফ্রেন্ড খুব তাড়াতাড়ি টাকা পয়সা আর্ন করা শুরু করছে, খুব তাড়াতাড়ি ভালো অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু এরকম করতে করতে প্রায় 5-6 বছর পর দেখা গেল যে আমার নানার ফ্রেন্ড ডাক্তারি জবটা ছেড়ে দেয়। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, খুব শোচনীয় হতে থাকে। তখন আমার নানা তাদের বাসায় গিয়ে দেখতে যায়। দেখতে যাওয়ার পর যেহেতু আমার নানা তার ফ্রেন্ড ছিল, সো আমার নানাকে খুব আপন ভেবে নেয়। আমার নানা তখন আজ করলো, তোর এই অবস্থা কিভাবে হলো? তখন সে বলল যে ভাই, এটা আমি অনেক বড় পাপ করছি, যার ফল আমি আজকে পাইতেছি। তখন আমার নানা আজ করলো, কি আমাকে বল, আমি শুনতে চাই। তো ঘটনাটা শুরু এখান থেকে। একদিন ওই ডক্টরের কাছে একজন রিচ ফ্যামিলির মহিলা আসে, চিকিৎসা করাতে। সে কিডনি সাইডে পেইন ফিল করে, বাট কোনো প্রবলেম ছিল না তার কিডনিতে। আর সেই ডক্টর একটু লোভী ছিল, ফর দ্যাট রিজন সে মিথ্যা বলে কিডনি অপারেশন করে 2টা কিডনি রেখে দেয়। রেখে দেওয়ার পর সেই মহিলাটা খুব তাড়াতাড়ি মারা যায়। মারা যাওয়ার পর সেই মহিলাটা সেই ডক্টরের স্বপ্ন দেখানো শুরু করে যে তুই আমার 2টা কিডনি নিছিস, আমি তোর কিডনি এরকম অবস্থা করবো, সেটা ভেঙে ভেঙে পড়ব। এই স্বপ্ন দেখার পর সে খুব অ্যাবনর্মাল ফিল করে বা খারাপ ফিল করে। পরে সে কি করলো, হুজুরের কাছে গেল, অনেক জায়গায় গেল, বাট হুজুররা বললো যে দেখেন, এটা একটা স্বপ্ন দেখছেন, এটা নর্মালি নিতে পারেন। কারণ সে হুজুরের কথা শুনে নর্মালি নিল। নেওয়ার পর এরকম দিন যেতে থাকে। তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়, তার একটা বাচ্চা মারা যায়। এরপর আরেকবার প্রেগনেন্ট হয়, তখনও মারা যায়। এরকম করতে করতে তার বিজনেসে অবনতি ঘটতে থাকে। তার ডাক্তারি পেশা থেকে মন উঠে যেতে থাকে। পরে সে ডাক্তারি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সে ফিল করে যে তার 2 সাইডে যে কিডনি আছে সেখানে খুব পেইন অনুভব করে। বাট যখন চিকিৎসা করাতে যায়, বাট সবাই বলে যে কিডনিতে কোনো সমস্যা নেই, হয়তো গ্যাস্ট্রিক বা সামথিং লাইক দ্যাট একটা প্রবলেম শো করে, বলে যে আপনি ওষুধ খান তাহলে বেটার ফিল করবেন। যখন ওষুধ খেতে তখন বেটার ফিল করতে। এরকম করতে করতে যখন সে একদম শেষের পর্যায়ে চলে আসে, পেইন এত উঠে সে সহ্য করতে পারে না।
পরে যখন এরকম হলো, আমার নানাকে বললো, আমার নানা শোনার পর বললো যে এখন তুই কি করবি, বা সামথিং লাইক দ্যাট। তার কাছে আর কোনো ওয়ে ছিল না। পরে সে আমার নানার সাথে দেখা করার 5 মিনিট পরে মারা যাওয়ার পর যখন তাকে গোসল করানো হয়, তখন দেখা যায় যে 2 সাইডের যে কিডনি যেখানে থাকে ওই সে প্রচুর পরিমাণে কালো হয়ে আছে। এত পরিমাণে কালো যেটা আমার বলে বোঝানো যাবে না। এরপর আমার নানা বললো যে এই সাইডে যে কালো হয়ে আছে এটা ময়নাতদন্ত করা উচিত, কিছু একটা হয়েছে এখানে। তারপর পুলিশ আসলো, পুলিশ আসার পর পুলিশ দেখার পর তাকে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয় মর্গে। আমার নানা যেহেতু ডক্টর ছিল, সে ডোমের সাথে গেল, লাশ কাটার পর দেখা গেল যে তার 2টা কিডনি পুরা পাথর হয়ে গেছে, পুরাই পাথর। এটা সত্যিকার ঘটনা, আমার নানা নিজ চোখে দেখছে, পুরাই পাথর হয়ে গেছে এবং ধরলেই এটা গুঁড়া হয়ে যেতেছে। তারপর ডোমরা তাড়াতাড়ি এটা দেখে ভয় পায় বা অ্যাবনর্মাল কিছু ভাবে, হওয়ার পর তারা তাড়াতাড়ি এটা সেলাই করে লাশের দাফনের ব্যবস্থা করে। এরপর আমার নানা এই ঘটনা দেখার পর আমার নানা আমাকে অলওয়েজ বলতো যে তুই যখনই কিছু করস না কেন, প্লিজ অসৎ এমন কিছু কাজ করবি না যেটা দ্বারা মানুষের ক্ষতি হয় বা মানুষ মারা যেতে পারে। অলওয়েজ অনেস্ট থাকার জন্য বলছে, যাতে আমার নানা এখন পেকে নেই। জানি না ঘটনাটা সবার ভয় লাগবে কিনা, বাট এখানে একটা বিষয় কাজ করে, অলওয়েজ অনেস্ট থাকা উচিত। যদি এই গল্পটা বা স্টোরিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন শেয়ার করার সময়। রাসেল ভাই সবসময় ভালো লাগে, বুঝে দীর্ঘজীবী হোক। আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি। Bhoot FM. The night comes alive with Gramophone. Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food FM. ঘড়িতে সময় রাত 1:23। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি ফয়সাল আছি। আমি এসেছি পাটনা থেকে, আমার হোম টাউন পাবনা অষ্টমীর সাথে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ক্লোজ একটা বড় ভাইয়ের ঘটনা। তো সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছু বলছি না। তো ঘটনাটা 1996-97 সালের দিকে। সেই সময় সেই ভাই সবেমাত্র 5ম শ্রেণী পাশ করেছেন। তো এই সময় তার ফুপু তার বাড়িতে বেড়াতে আসে, তার ফুপা সহ। তো ভাইয়ের বাবাকে প্রপোজ করে তিনি, যে তার ফুপু যে আমার বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে নেই, তো আমাদের ওখানে ভালো স্কুল আছে, ওকে আমার সাথে দাও, আমার ওখানে থেকে সে লেখাপড়া করবে। তো তার বাবা তার ফুপুর প্রপোজালটা ডিনাই করতে পারেনি, তাকে নিয়ে যায়। ভাইও শান্তশিষ্ট ছিল, ফুপুর সাথেই যায়, ওখানে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। তো তিনি যে দেখেন যে তার ফুপু, আসলে আগে শুনছেন যে তার ফুপু কবিরাজি করেন, তো উনি যাওয়ার পর দেখেন যে স্কুল থেকে যখন ফিরে আসেন তখন অনেক জিনে ধরা রোগী, অনেক মানে অ্যাবনর্মাল রোগীকে ফুপু মানে ট্রিটমেন্ট করছেন। আর অদ্ভুত রকমের অঙ্গভঙ্গি, এইসব অঙ্গভঙ্গি দেখে তো ভয় হতো যে কি এরকম হচ্ছে, অদ্ভুত চিৎকার। তো ওনার ভয় লাগতে থাকে। ওনার সমবয়সীও কেউ ছিল না ওখানে। আর 96-97 সালের দিকে ওখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। আর ওনাদের বাড়ি ছিল একদম ধানের জমির সাথে, যত দূর যায় শুধু ধানের জমি দেখা যায়। তো ওনার ভয় করে, মানে উনি যে সন্ধ্যার সময় দাঁড়িয়েছেন বাইরে, মানে চারদিকে একটু বাতাস লাগবে, মনে হয় যে তার ভয়টা তার শীত দ্বারা দিয়ে বেশ সারা গায়ে ছড়িয়ে যায়, এমন একটা অবস্থা। তো এর মধ্যে একদিন তার ফুপির শাশুড়ি আসে আমাদের বাড়িতে। তো হঠাৎ ভাই রাত্রে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুমে যাওয়ার পরে তিনি ঘুম চোখে, ঢুলু চোখে বাইরে আসেন ওয়াশরুমের। তো তিনি খেয়াল করেন তার ফুপুর শাশুড়ি বলে, আয় আমার সাথে আয়। তো তিনি ঘুম চোখে তার ফুপির শাশুড়ির দিকে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন কিছু বুঝতেছেন না, ঘুম দিকে যাচ্ছেন। তো হঠাৎ দরজার খিল দেওয়ার শব্দ হয় জোরে। তো উনি দরজার দিকে তাকান, তাকে দেখেন ওনার ফুপি ওইখানে দাঁড়িয়ে, মানে ফুপির শাশুড়ি ওখানে দাঁড়িয়ে একটা হ্যারিকেন নিয়ে। তো উনি আশ্চর্য হন, তখন এক দৃষ্টিতে দেখেন তাহলে আমার সামনে কে, আর দেখেন তো উনি একদম ধানের জমির দিকে চলে যাচ্ছেন।
তো উনি চিৎকার দেন, চিৎকার দেওয়ার পরে সবাই বের হয়ে আসে, আসার পরে বলে কি হয়েছে কি হয়েছে, তখন বলে এরকম দেখছি। তো ওনাকে সবাই সান্ত্বনা দেন, না তুমি তোমার এটা চোখের ভুল, তুমি ঠিক দেখো নাই, ছোট মানুষ, এটা কোনো বিষয় না। তো উনিও সেরকম মেনে নেয়, তার ওইভাবে রিয়েলাইজ করার বয়সও ছিল না। তো তিনি যেটা খেয়াল করেন, তিনি বলেন যে মাঝে মাঝে রাত্রে মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, হঠাৎ করে দুপ করে শব্দ টিনের চালে, বা টিনের চাল যেহেতু জোর জোরে মাটি উপর থেকে পড়ছে বা শক্ত কোনো ঢিলা দিয়ে ঢেল দিচ্ছে, ওনার রাত্রে ঠিক মতো ঘুম হতো না। উনি সবসময় একটা আতঙ্কে থাকতো, কখন একটা ঢিলা হয়, কখন শব্দ হয়, সবসময় একটা আতঙ্কে থাকতো। তো একদিনের কথা, উনি ঘুমিয়ে আছেন গভীর ঘুমে। তো হঠাৎ মনে হচ্ছে তার ঘুমটা ভেঙে যায় এবং মনে হচ্ছে তার চোখের সামনে একদম মুখ বরাবর কেউ একটা বড় মুখ করে দাঁড়িয়ে আছে। যেহেতু তার ঘুমে ঘুমে ছিল, চোখটা ভালো করে ক্লিয়ার দেখতে পারে না। তো যখন চোখটা ক্লিয়ার করে দেখে যে উনার ফুপা ওনার মুখের সামনে মুখটা রেখে তাকিয়ে আছে। তো উনি যখন একটু স্পষ্ট করে ফুপার মুখের দিকে তাকায়, তখন ওনার ফুপা একদম মানে দুই চোয়ালটা একদম বাঁকিয়ে একটা হাসি দেয়, বিকট একটা হাসি, বিদ্ভুত একটা হাসি, মানে থ্রেড টাইপের এমন একটা হাসি, দাঁত বের করে হাসি দেয়। উনি দেখেই চিৎকার দেয়। তো এর পরে যেটা উনি খেয়াল করে, চিৎকার দেওয়ার পর সবাই উঠে যায়। উঠে যাওয়ার পরে ওনারা সবাই দেখে যে ঘরে মানে সবকিছু এলোমেলো, মনে হচ্ছে বাতাসে সবকিছু এলোমেলো করে দিয়েছে। তো সবাই একটা জিনিস নোটিস করে যে ঘরের যত জানালা ছিল, যত ঘরটা অনেক বড় ছিল, ঘরের যত জানালা দরজা সবকিছু খোলা, একদম মাঝরাত এবং জ্যোৎস্না রাত, এবং জানালা দিয়ে বাইরে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এবং ঘরে প্রচুর বাতাস ঢুকছে, এবং একটা জানালা নাই যেটা আটকানো, সবগুলা খোলা। তো সবাই ভয় পায়, এটা কিভাবে সম্ভব, দরজা খোলা, জানালা সবগুলা খোলা। তো সবাই বিষয়টা একটু সিরিয়াস ভাবেই নেয় এবং ওনাকে বুঝাতে থাকে যে তুমি ভয় পাও না, হয়তো আমাদের খেয়াল ছিল না, সবাই খাবার পরে ঘুমিয়ে গেছি, বাতাস লাগার জন্য জানালা খুলে দিয়েছি। তো উনিও সে বিষয়টা মেনে নেয়, কিন্তু ওনার ভয় মন থেকে যায় না। এবং এরপরে উনি যেখানেই যান সন্ধ্যার সময়, উনি ঘাড় ঘুরে হালকা পিছনে তাকান, হয়তো আমার এখানে কেউ আছে, হয়তো আমার এখানে কেউ আছে, এরকম একটা তার অঙ্গভঙ্গি। তো তিনি দেখতে পান, যখন তিনি মানে মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করেন, ওযু করার সময় কলপারে যান, তো তিনি দেখেন যে জমির মাঝখান থেকে অনেকগুলা আগুনের গোলা, ছোট ছোট গোলা আস্তে আস্তে বড় হচ্ছে, হয়ে চারদিকে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, চারদিক ছড়িয়ে যাচ্ছে। তো উনি না চাইলেও কেন যেন ওনার ওইদিকে চোখ যায়। উনি যে ফুপিকে কিছু বলবে, এর মধ্যে এত কিছু হয়ে গেছে, তো ফুপিকে বললে হয়তো রাগ করবে। তো উনি স্কুলে যে ওনার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করেন। তো ফ্রেন্ডরা বলে যে ওরা যতটুকু শুনছে ওদের মা বাবা থেকে, ওইখানে নাকি বেশ কিছু বছর আগে ওখানে যারা সুইসাইড কমিট করতো তাদেরকে ওখানে জানাজা বা মানে ওইভাবে দাফন কাফন স্বাভাবিক আমাদের যে গোরস্থানে সেখানে না করে ওখানে পুঁতে রাখতো যারা সুইসাইড কমিট করতো। তো এরপর থেকে উনি ভয় পান, এবং কেন জানি মানে জানালা খোলা থাকলে, দরজা খোলা থাকলে ওনার চোখটা ওই দিকেই বারবার যায়, এবং বারবার তিনি ওইটাই দেখেন, এবং কেমন যেন ভয়ের দিকেই তার টানটা থাকে। এবং তিনি পড়াশোনা তখন আর ভালো হচ্ছে না, শরীরও শুকিয়ে যাচ্ছে, খাবার দাবারও অরুচি। তো এর মধ্যে একদিন উনি ঘুমিয়ে আছেন, তো ঘুমিয়ে আছেন, গভীর ঘুম, মানে ওদিন প্রচুর ঘুম। তো হঠাৎ দেখেন যে আবছা আবছা আলো, আবছা আবছা আলো। তো আলোতে দেখেন তিনি কোথায় যেন শুয়ে আছেন মাটির ওপর। তো হঠাৎ তিনি খেয়াল করেন যে গায়ে প্রচুর ঠান্ডা, কিন্তু তারপরে মনে হচ্ছে ঘুম থেকে আমি উঠবো না, প্রচুর ঘুম। তো মনে হচ্ছে গায়ে অনেক কিছু জড়িয়ে, দড়ির মতো অনেক কিছু জড়িয়ে আছে একদম রোল করে। তো উনি হালকা হালকা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখেন, যেহেতু উনি দেখছেন যে চারপাশে অনেক আলো, এবং সেটা মানে কুপি বাতির এরকম আলো, অনেক আলো চারদিকে। তো উনি নোটিস করে যে ওনার ঘুম আসছে, তারপরে দেখেন সারা গা বড় বড় সাপ ওনার সারা গা জড়িয়ে মানে ওনাকে ধরে রেখেছে। তো হঠাৎ করে মানে পিছনের পা থেকে একটা সাপ উপরে ওঠে, তো উনি চিৎকার মারেন। তো চিৎকার মারার পরে দেখেন যে আসলে তিনি সম্পূর্ণটাই স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখছেন, এবং উঠে জোরে চিৎকার দেন। সবাই আসে, ওনার ফুপা ফুপি সবাই ওনার কাছে আসে, বলে কি হয়েছে। তো এরপর থেকে তিনি উনি নিতে পারেন না, মানে অনেক অসুস্থ হয়ে পড়েন, বমি করেন, আসলে তার শরীরেও ওইখানে স্যুট হচ্ছিল না। তারপরে উনি শিফট হয়ে পরে ওনার বাসায় চলে আসেন। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শিহাব আল মাহমুদ, আমি ঢাকা মিরপুর থেকে আসছি। আমার হোম টাউন হলো চাঁদপুরে। তো আমার ঘটনাটা চাঁদপুর নিয়ে, আমার দেশের বাড়ি চাঁদপুরে। তো ওখানে আমি ওখানে যখন ছিলাম, তো
গ্রাম অঞ্চলে আপনার এই শীতের ভিতরে, শীতের শেষে দিয়ে আপনার সাধারণত পুষ্করিণীতে জাল দিয়ে থাকে বা বীজ দিয়ে মাছ ধরা হয়। তো আমাদের একটা পুষ্করিণী আছে অনেক বড়, তো ওই পুষ্করিণীর পাশে অনেক জঙ্গল টঙ্গলে আছে, আপনার একটা তাল গাছও আছে, আপনার বাঁশ গাছ আছে। তো যেদিন আমরা পুষ্করিণীতে জাল দেবো ওই দিন রাত্রবেলা ঠিক 3টার সময় জেলে আসার কথা। তো ওইভাবে আমি আর আমার একটা ফ্রেন্ড তো ওখানে পুকুর পাহারা দেওয়ার জন্য, কারণ 3টা দিয়ে জেলে আসবে, ওখানে আমাদের থাকা দরকার। তো আমি আর আমার ফ্রেন্ড যখন ওখানে ছিলাম, তো আমরা একটা পার্টি নিয়ে ওই আপনার বাস মুড়ার ভিতরেই শুয়েছিল। তো আমার ফ্রেন্ড স্মোক করার পর ও শুয়ে মোবাইল টিপতেছিলাম। তো আমরা দুই ফ্রেন্ডই গল্প করতে করতে মোবাইল টিপতে দুজনের মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তো মোবাইল রেখে দিছে। এখন ও হালকা একটু স্মোক করে ও যখন শুয়ে, আমি দেখতেছি ও ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকার পরে তো আমিও একা একা কি করবো, আমিও উপরের দিকে তাকে শুয়ে আছি। তো হালকা হালকা শীত পড়তেছে, তো আমার গায়ে একটা সোয়েটার ছিল কানটুপিওয়ালা। তো আমি পিছনে কানটুপিটা টেনে এনে আমার চোখের সামনে দিয়ে দিলাম, যে চাঁদের আলোটা আমার চোখে না পড়ে একটু অন্ধকারে। তো জেলে আস্তে আস্তে আরো 2-1 ঘন্টা বাকি আছে, তখন রাত্রে 1টা-1:30 বাজে। এরপরে আমি হঠাৎ আমার কেন জানি মনে হইতেছে আমার শরীর ভারী হয়ে যাইতেছে বা নর্মাল কিছু একটা হইতেছে, কারণ ওই জায়গাটাই হলো নর্মাল। এটা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের ওখানে অনেকেই জানে এইসব কাহিনী, আমার ফ্যামিলিগত সবাই জানে। তো এখন আমার কেন জানি মনে হইতেছে আমার শরীর অনেক ভারী হয়ে যাইতেছে। তো আমি ওটা করলাম না, ওটা ইগনোর করলাম যে এরকম হয়, হয়তো মনের ভুল, জানি এই জায়গায় এরকম একটা কিছু আছে। তারপরে আমি শুয়ে আছি, একটা সময় অনেক জোরে একটা বাতাস আসলো, বাসে পাতাগুলো ঝরতেছে। তো আমি এখন চোখটা খুললে দেখলাম যে আসলে কিছুই নাই। তো আমি আবার ওইটা টান দিয়ে চোখের উপরে দিলাম। তো আমার মনের প্রতি কিরকম লাগতেছে, আমার কাছে এরকম লাগতেছে কেন। তো আমি একটু সরানোর পর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি সত্যি তখন প্রস্তুত ছিলাম না। তো দেখলাম যে হালকা ঝাপসা গেল আমার চোখের সামনে দিয়ে। তো ঝাপসা যাওয়ার পর আমি বললাম হ্যাঁ, এটাও মনে হয় মেবি আমার মনের ভুল হবে। তারপরে যখন আবার ওই চুয়েটার টাইম দিয়ে চোখের সামনে শুয়েছিলাম, তো আবার এরকম মনে হইতেছে যে না কেউ আমাকে ডাকতেছে, তাকে আমার দেখতেই হবে, এরকম একটা মনের ভিতরে মনে হইতেছে। তো আমি এবার লাস্টবারের মতো যখন শুয়ে দেখলাম যে রাসেল ভাই, আমরা অন্য গ্রহের একটা প্রাণী যদি যখন দেখি, তখন আমরা ওটার দিকে অনেক ভালোভাবে তাকে যেন এটা কি, এটাকে আবিষ্কার করতে হবে, নিজের মতো করে আবিষ্কার করতে হবে। তো ও এইভাবে আমার দিকে তাকিয়েছিল যে ও আমাকে আবিষ্কার করতেছে আমি কি বা আমি কে, ওরকম তাকিয়েছিল। তো আমি যখন ওর চোখের দিকে তাকালাম, এখন আমাদের দুজনের চোখ এক হয়ে গেল। হওয়ার পর ওর চোখগুলি সাধারণত লাল লাইট যখন ডিম করে জ্বলে একবার আবার নিবে ওরকম করতেছিল। তো এটা ছায়ার মতো বোঝা যেতেছে, বা চোখগুলি স্পষ্ট বোঝা যেতেছে। তো এই সময় আমার হাতে যখন টর্চ লাইট ছিল, তো টর্চ লাইটটা জ্বালাইতেছি, টর্চ লাইট জ্বলতেছে না, আমি টর্চ লাইট নিয়ে এটা দেখবো আসলে এটা কি। তো টর্চ লাইট জ্বালাইতেছি, টর্চ লাইট জ্বলতেছে না। তো আমার ফ্রেন্ড যে স্মোক করছে, তো ও সাইডে ম্যাচ লাইটটা রেখে দিছে। তো আমার ম্যাচ লাইটটা ফার্স্ট যখন ধরাইতে গেছি মিস্টেক হয়েছে, সেকেন্ড মিস্টেক, থার্ডবার যখন ম্যাচ লাইটটা ধরেছি, তো পুষ্করিণীতে এমন জোরে একটা আওয়াজ হলো, মনে হচ্ছিল যেন পুষ্করিণীর পানিগুলি সমুদ্রের ঢেউয়ের মতো পারে এসে বাড়ি খেতে চাপার। তো আমার ফ্রেন্ড ওই আওয়াজে ঘুম ভেঙে উঠে গেল। তো বললো কি হয়েছে তোর? তা আমি বললাম যে কিছু হয় নাই, তুই শো। কারণ আমি যদি ওরে বলতাম যে আসলে এরকম কিছু একটা হয়েছে, তো ও আমাকে রেখে চলে আসতো। তা আমি আর ওকে কিছু বলিনি। তো তারপরে জেলায় এসলো, জাল দিল, মাছ দিল, বাট কোনো মাছটা কিছুই পাইনি। শুরু কিছু সাপ পাইছে আর কিছু গুঁড়া মাছ পাওয়ার পরে। তো ওই দিন সকাল থেকেই আমার এরকম জ্বর, টানা 1 সপ্তাহ জ্বর ছিল। তো জ্বরের ভিতরে জ্বর খাওয়ার পর থেকে আমার সাথে অ্যাডনর্মাল কিছু না কিছু হইতেছে। যদিও আমি মাছের বাজারে যাই, তার ওই দিন রাত্রে আমি খারাপ কিছু না কিছু স্বপ্নে দেখবো, বা তারপরে আমি টানা 2-3 মাস মাছের তরকারি দিয়েও ভাত খেতে পারতাম না, বমি বমি ভাব আসতো। তারপর কবিরাজ থেকে তাবিজ নেওয়ার পরে আমি এখন একটু সুস্থ আছি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তবে তার আগে আপনারা যারা লিখছেন তাদের কিছু কমেন্ট আমরা পড়ে ফেলতে চাই। শাকির ইসলাম সামিউল আমাদের সাথে আছেন, এমডি তানভীর আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাসমিয়া তোহা,
রউফ ইসলাম আমাদের সঙ্গে রাজশাহী থেকে শুনছেন। এমডি আকিব আহমেদ আমাদের সঙ্গে আছেন, আজকের কাহিনীগুলো বেশ ভালো লিখেছেন। আমাদের সঙ্গে আছেন অরিন শিকদার এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অচিন দেশের রাজকুমার। সন্দীপ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শবনম আক্তার, লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন ইয়াসিন সরফরাজ শাফিন এবং তিনি লিখেছেন জমে উঠেছে ভূত এফএম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো অনেকেই আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও আছেন আপনারা এবং আমাদের যে ভূত এফএম এর পেজ সেখানেও আছেন। আমি দুটো পেজের অ্যাড্রেস আরো একবার বলে দিচ্ছি। ভূত FM@radiofurti.fm এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, আর আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm.russell and www.facebook.com/radio.furti। এই দুটো পেজে গিয়ে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, আমাদের পোস্ট শেয়ার দিতে পারেন। আরিফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, শিশির সিক্ত মন আমাদের সঙ্গে আছেন, আফ্রিদি আপন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও সাইমন আমাদের সীমান্ত আছেন আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো অনেকেই আছেন এবং আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজেও অনেকে আছেন। তাদের মধ্যে আজ রাজ মোশাররফ আমাদের সঙ্গে আছেন, তাসলিম আমাদের সঙ্গে আছেন, সাইদুল ইসলাম আলামিন আমাদের সঙ্গে আছেন, ভয় লাগছে তার কাছে সেটা তিনি লিখেছেন, আনিকা ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রুদ্র আহমেদ, আমাদের সঙ্গে আছেন জেমস দিদার, এছাড়া আমাদের সঙ্গে শুভ দত্ত সৌরভ আছেন, লাইট বন্ধ করে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন আতিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে প্রান্ত কর্মকার কুমিল্লা থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মারুফ শরীফ সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আরো একজন অতিথি। যেহেতু হাতের সময় একেবারেই খুব কম, তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সোনাদ মেহেদী, আমি ভোলা থেকে এসেছি। ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছে আমার বড় ভাইয়ের সাথে। আমার বড় ভাইয়ের বাসাটি হলো ভোলা। তো ওনাদের যে বাসাটি ছিল 5 তলা, তো উনি যে বাসাটি থাকতো, ওনার যে রুমটা ছিল 4 তলায়, ওনার বাবা মায়ের রুমটা ছিল 5 তলায়। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে ওনার যে বাসাটা ছিল, বাসাটার পাশে আর কি যে ঠাইটা ছিল, জানালা ছিল, সেই জানালার পাশে ছিল একটি বড় নারকেল গাছ 4 তলা পর্যন্ত। আর প্রায় 4-5 পা হবে যে এরকম দূরে ছিল একটি খাল, আর খালের ওই পাশে ছিল আর কি শ্মশান ঘাট। তো রাসেল ভাই, আমার ভাই প্রায় সময় আর কি থাকতো, আর কি হোস্টেলে থাকতো ঢাকায়। তো ওনার বাড়িতে আসা খুব কমই পড়তো, বাট আসতো ওনার। একদিন উনি বাড়িতে যখন আসে, তো উনি ওনার রুমের চাবিটা আর কি চায় ওনার বাবার কাছ থেকে। তো উনি বাবার কাছ থেকে যখন রুমের চাবিটা চায়, বাবা বলে যে ওই রুমটাতে একটু সমস্যা আছে, তো ওই রুমটাতে তুমি থেকো না, পরবর্তী সমস্যা সলভ হলে তুমি থেকো। বললো যে না বাবা, আমি আমার রুমে থাকবো, তুমি জাস্ট রুমের চাবিটা দাও। বলে কি না, একটু সমস্যা আছে। তো উনি ওনার বাবার সাথে জিদ করার পর চাবিটা নেয়, নিয়ে উনি ওনার রুমেই থাকে। থাকার পর ওনাকে জিজ্ঞাসা করে ওনার বাবা একদিন যে আচ্ছা, তুমি যে ওই জায়গায় থাকতেছো, কোনো সমস্যা হচ্ছে? উনি বললো যে না, কোনো সমস্যা হচ্ছে না। তো বলতেছে যে আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাও। বলছে যে আচ্ছা, আমি জানাবো নি। তো এরকম প্রায় 2-3 দিন যায়। 2-3 দিন যাওয়ার পর প্রায় একদিন রাতে আর কি ঠিক 4টা বাজে উনি যে ঘুমাচ্ছিল, ওনার মাথার কাছে ছিল আর কি থাইটা খোলাই ছিল। উনি সবসময় থাইটা খোলা রেখে ঘুমাতো বাতাস আসার জন্য, বাট গরম ছিল তার জন্য। তো উনি ওদিন আর কি রাত্রে যে থাই থেকে এত ঠান্ডা বাতাস আসছিল, তো ওনার অনেক আর কি ঠান্ডা বাতাসটা গায়ে লাগার কারণে উনি থাইটা আটকাবে, এরকম সময় আগে উনি উঠে দেখে কি যে থাইয়ের পাশে একটি মহিলা দাঁড়িয়ে আছে, থাইয়ের বাইরে আর কি মহিলা দাঁড়িয়ে আছেন। বাট এটা দেখে উনি মনে করেন ডিম লাইটের আলোতে যেটুকু আর কি দেখছে, যে বাট চেহারা দেখা যাইতেছে না, বাট দেখা যাইতেছে ঘুমটা দেওয়া। এটা দেখে উনি তো দৌড় দিয়ে তাড়াতাড়ি করে আর কি টিউবলাইট জ্বালায়, বাট থাইয়ের দিকে আবার তাকায়, দেখে কি কেউ নেই। তো উনি দৌড় দিয়ে যায় ব্যালকনির কাছে, ব্যালকনিতে যায় দেখে যে কেউ নেই, বাট ব্যালকনির এই সাইডটা খালি। ব্যালকনি থেকে উনি যখন ঘরে ব্যাক করতেছিল, তো দেখতে পেল যে আর কি একটু অনুভব করতে পারলো যে একটা গন্ধ, একটি মানুষ পুষলে যেরকম আর কি গন্ধ, সেম টু সেম ওরকম গন্ধ। তো উনি
তাড়াতাড়ি ওনার রুমে আসে, আসার পর ঠিক ওনার বাবা মায়ের কাছে যায়, যা বলে যে আম্মু এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটছে। আর ওনার বাবা মা বললো যে তোমার তো আগেই বলা হয়েছে যে এরকম সমস্যা হতেই পারে, তার জন্যই বলছি যে তুমি আমাদের সাথে থাকো, ওই রুমতে থাকা লাগবে না। তো উনি খুব ছিল জিদি এবং সাহসী ছিল। তো উনি বললো যে না, এটা শেষ, আমি দেখেই ছাড়বো, বাট এটা পরবর্তীতে কি ঘটে আমি দেখেই ছাড়বো। তো ওদিন রাতে ওনার বাবা মার ওনারা ওই রুমে থাকতে দেয়নি। তো ওই দিন ছিল ওনার বাবা মার সাথেই ছিল। তার পরবর্তী দিনে উনি যখন ওনার রুমে আসে, তার পরের দিনের ঘটনা, ঠিক 4টা বাজে। তো উনি যখন ঘুমাচ্ছে, ওই সেদিন আর ওনার আর কি মাথার কাছে যে থাইটা ছিল জানানা, তো ওই জানানাটার থাইটা কিন্তু আটকিয়ে ফেলে। বাট উনি ঘুমাচ্ছিল ভোর 4টার সময়, যখন উনি ঘুমাচ্ছিল, যে ওনার থাই থেকে হঠাৎ আওয়াজ আসছিল, যে বাইরে থেকে আওয়াজ আসছিল, যে ঠক ঠক আওয়াজ, যে একটা মানুষ যদি থাইটা নিয়ে অনেক পাশাপাশি করে বাট খোলার চেষ্টা করে যেরকম আওয়াজ আসে, এরকম আওয়াজ আসছিল। তো উনি আওয়াজটা পেয়ে ঘুম থেকে ওঠার পরে ওনার ডিম লাইটের আলোতে দেখলো যে বাইরে থেকে কি যেন থাইটা খোলার চেষ্টা করছে। উনি টিউব লাইটটা জ্বালানোর পরে দেখে যে কে, দেখলো যে এক পর্যায়ে অনেক চেষ্টা করার পর থাইটা হঠাৎ খুলে ফেলার পরে দেখলো যে দুইটা হাত আর কি থাইয়ের যে গ্রিল ছিল, গ্রিলের উপরে রাখা ছিল দুইটা হাত, বাট বডি টডি কিছু দেখা যাচ্ছে না। দুইটা হাত যে এরকম অবস্থায় ছিল যে আর কি বলার মতো না, যে হাত দুটা পোড়া এবং মাংসগুলো ক্ষয়ে পড়ছে, এরকম অবস্থায়। এগুলা দেখে আমার ভাই আর কি এটা নিতে পারে নাই, না নিতে পারে ওনার রুম থেকে বের হয়ে দৌড়ে ওনার বাবা মা রুমের ওদিকে যা ডাকাডাকি করে উনি ওই জায়গায় সেন্সিটিভ হয়ে যায় আর কি, অজ্ঞান হয়ে যায়। তো তারপরে আর কি ওনার বাবা মা জ্ঞান ফিরায়, ওনাকে অনেক পানি টানি দিয়ে তারপরে সুরা টুরা পরে জ্ঞান ফিরানোর পরে আর কি ওনার বাবা মা বলে যে তোমাকে তো বলছি যে এই রুমে এরকম সমস্যা আছে, তুমি এই রুমে থেকো না, তারপরে তুমি আমাদের কথা অবাধ্য করলে। তো এরকম করার পর তারপরের দিন ওনার বাবা বললো যে যত সব কাহিনী এই নারকেল গাছটা নিয়ে, তো আজকে এই নারকেল গাছটা আমি কেটে ফেলবো। তো বাট নারকেল গাছটা আমি ওনার বাবা কেটে ফেলার পর সমস্যাটা কমার তো দূরের কথা, আরো সমস্যা বাড়তে থাকে। যেরকম কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলে বাইরে থেকে দেখা যাচ্ছে যে জানলা দিয়ে পানি গায়ে ছড়া হচ্ছে, বাট যদি কমপ্লেন নিয়ে উপরে উঠতো, ওই ঘরের কোনো জ্বালানি থাকতো না, জ্বালানি নেই, মানুষ চলে যেত। আবার ওই বাসায় যদি কোনো ভাড়াটিয়া উঠতো, ভাড়াটিয়া থাকতো না, ভাড়াটিয়া একদিন বা দুদিন থেকে পরের দিন চলে যেত। বাট এরকম অনেক ঘটনা ঘটতেছিল তার সাথে। তো ওনারা ওই জায়গায় না টিকতে পেরে যে ওই বাসাটা আর কি অটোমেটিকলি বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পর ওই জায়গায় আর থাকে না, ওনারা অন্য জায়গায় শিফট হয়। তো আজ থেকে ওনাদের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটে না। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমরা সারা সপ্তাহ জুড়েই আমরা আমাদের যে সমস্ত আপনারা কমেন্টগুলো করেন, সেই কমেন্টগুলো আমরা সারা সপ্তাহ জুড়েই পড়ি এবং আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। সুতরাং আজকে যেহেতু সময় নেই, কমেন্ট পড়তে পারছি না, বাট আপনাদের মানে এই মুহূর্তে অন এয়ারে পড়তে পারছি না, বাট আপনাদের কমেন্টগুলো থাকলো আমাদের কাছে। প্লিজ একটু লিখবেন কোন ঘটনা ভালো লেগেছে, প্লিজ একটু জানাবেন কোন ঘটনা ভালো লাগেনি সেটাও, এবং প্লিজ একটু জানাবেন যে ভূত এফএম নিয়ে আমরা আর কি করতে পারি। ইমেল করলে সবচেয়ে ভালো, কারণ ইমেলটা সবসময় সবচেয়ে বেশি আমরা দেখি এবং ইমেইলে আপনাদের আমরা রিপ্লাইও কিন্তু দেই, পান নিশ্চয়ই অনেকেই। সবাইকে দেওয়া হয়তো সম্ভব হয় না সবসময়, বাট রিপ্লাই কিন্তু দেই, কিন্তু আপনাদের প্রত্যেকটা ইমেল পড়া হয়। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell, এই দুটো অ্যাড্রেসে এসে আপনি আমাদের সাথে কিন্তু আপনার ঘটনা, আপনাদের সমস্ত মতামত, সেই মতামতগুলো আমাদের জানিয়ে দিতে পারেন। এখনো দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। আসুজ্জামান জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রৌফ ইসলাম, আমাদের সঙ্গে আছেন জানাতুল ফেরদৌস ঐশী, এছাড়া আমাদের সঙ্গে ইয়াসিন শাফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলমগীর, আমাদের সঙ্গে আছেন MHA মেজবা, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ক্যাপ্টেন স্টিভ, আমাদের সঙ্গে আছেন তাসনিম মাহমুদ হৃদয়,
এছাড়া আমাদের সঙ্গে আছেন এবং তিনি রাজশাহী থেকে দুর্গাপুর যশোর থেকে আছেন তসলিম মাহমুদ হৃদয়। আহনাফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল ইসলাম রাফিন। এছাড়া আমাদের সঙ্গে সাদাফ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান তানভীর আছেন আমাদের সঙ্গে, এছাড়াও রাকিন হাসান সহ আরো অনেকেই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে এইভাবেই উৎসাহ দিলে আমরা সামনের দিকে আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত আমরা বিদায় জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।